ওকে। যার দ্বারা মানুষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এবং সেই উত্তেজনাবশত মানুষ একটি ঘটনা বা কোনো কিছুর প্রতি প্রতিক্রিয়া করে। শুভ সন্ধ্যা সকলকে। আজকে বিএসএসিআই এর আরো একটি অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই। আজকে আমরা আসন্ন ডাব্লিউবিপিএসসি যে এডুকেশনের অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ হতে চলেছে, আমরা সেটার ক্লাসে উপস্থিত হয়েছি। তো সবার প্রথমেই এডুকেশনের ছাত্রছাত্রীদের যে কনফিউশনটা, সেটা হলো স্যার ডাব্লিউবিপিএসসির তো কোনো অফিসিয়াল সিলেবাস এখনো পর্যন্ত আমাদের হাতে নেই, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিভাবে নিজেদের প্রস্তুতি শুরু করব? কি কার কার মনে এই প্রশ্ন আছে? একটু থামস আপ দিয়ে বা লাইক দিয়ে জানাতে হবে, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ তোমরাও এই একই প্রশ্ন বারবার করতে চাইছো। ঠিক আছে, বেশ। তো আমি সবার প্রথমেই জানিয়ে রাখি যে আমরা যদি দেখি এসএলএসটি বা এমএসসি মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে সিলেবাসটা কিন্তু একই রকম, একই সিলেবাস ছিল। তো সাধারণত যে কোনো টেট পরীক্ষাতে যেমন একটা মডেলকে মেনে চলা হয়, যে কোনো স্কুল লেভেলের বা এসএলএসটি স্তরের 9, 10, 11, 12 এর ক্ষেত্রে যখনই রিক্রুটমেন্টসের প্রসঙ্গ আসে, সেই সময় কিন্তু সেরকমই একটা সিস্টেমকে মেনে চলা হয়। তো সেক্ষেত্রে আমরা এসএলএসটি সিলেবাসটাকে সামনে রেখে এগোতে পারি। ঠিক আছে, তো এই মুহূর্তে দাঁড়িয়ে যারা খুব কনফিউশনে আছো কি করা উচিত, আমি একটা কথাই বলবো, যেহেতু হাতের সামনে স্কুলে নিয়োগের ক্ষেত্রে আমাদের সামনে স্পষ্টভাবেই একটা এসএলএসটি সিলেবাস আছে, তো প্রাথমিক পর্যায়ে আমরা সেটাকেই আকড় ধরে এগোতে পারি। তারপর খুব শিগগিরই পিএসসি তার সিলেবাস প্রকাশ করলে আমরা দেখে নিতে পারবো, এবং আমি আশাবাদী যে 80 to 90% সেম জিনিস থাকবে, হয়তো বাকি 10% একটু ডিফার করবে, করাটা খুব অস্বাভাবিক নয়। তো তারপর আমরা সেটাকে যদি লক্ষ্য করি, আমার মনে হয় সেটা সকলের জন্য খুব ফ্রুটফুল হবে। তো সেই লক্ষ্যমাত্রাকে সামনে নিয়েই আমরা আস্তে আস্তে নিজেদের প্রস্তুতি শুরু করব, কারণ আমরা একটা জিনিস জানি যে পিএসসির কিন্তু তুলনামূলক সিট কম থাকে এসএসসির তুলনায়, তাই আমরা 1 ইঞ্চিও জায়গা ছাড়বো না নিজেদের প্রতিযোগিতার ক্ষেত্রে। আমরা প্রত্যেকের প্রতিযোগী, কিন্তু সেটা ব্যক্তিগত কেন্দ্রিক নয়, আমাদের পড়াশুনো কেন্দ্রিক। ঠিক আছে, তো আমরা সে কারণেই প্রস্তুতি নিতে কিন্তু এক মুহূর্ত দেরি করব না, আমরা শুরু করে দেবো নিজেদের প্রস্তুতি। পাশাপাশি জানিয়ে রাখি 2025 সাল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্বর্ণযুগ হতে চলেছে। আমি বারবার এটা প্রায় গত বছর থেকে বলে আসছি, এবং দেখতে পাচ্ছ একে একে কিন্তু ইন্ডিকেটিভ নোটিফিকেশন চলে এসছে আমাদের সামনে, এবং আশা করছি খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আসবে, ঠিক যেমনটা মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে হয়েছিল। অন্তত পিএসসি নোটিফিকেশন তো আসবেই, পাশাপাশি এসএলএসটিও নোটিফিকেশন কিন্তু আসতে পারে এই 2025-এ। তো সবকিছুকে মাথায় রেখে আমরা আর দেরি করব না, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমরা পৌঁছে যাব নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে। এবং আমাদের আজকে সেই পথ চলাতে আমাদেরকে মার্গদর্শন করবেন, আমাদেরকে পথ দেখাবেন, গাইড করবেন আমাদের সকলের প্রিয় শান্তশ্রী ম্যাডাম। তো আমি ম্যাডামকে অনুরোধ করব আজকের ক্লাস শুরু করার জন্য। ম্যাম। ধন্যবাদ স্যার। শুভ সন্ধ্যা সকলকে। কেমন আছেন সকলে আগে একটু জেনে নি যে সকলের মন মেজাজ সকলে ঠিক আছে কিনা, একটু থামস আপ হোক বা কমেন্টে লিখে জানানো হোক। ম্যাম নমস্কার। নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। ম্যাম হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, গুড ইভিনিং। বেশ, স্যার যেটা আমাদেরকে বললেন যে আমাদের সিলেবাস নিয়ে এখন আপনাদের অনেকেরই অনেক রকমের কনফিউশন রয়েছে। তো সিলেবাস এখনো হয়তো আমাদের হাতে অ্যাকচুয়ালটা নেই ঠিকই, কিন্তু আমাদের হাতে প্রিপারেশন, আমাদের সাবজেক্ট রয়েছে, আমরা 11-12 গ্রাজুয়েশন পড়ে এসেছি, আমরা যদি আমাদের 11-12 এর বইটাও দেখি ভালো করে, সেটাও হতে পারে আমাদের একটা সিলেবাস। ওকে, আমরা যদি এখন ডাব্লিউবিপিএসসির অপেক্ষায় বসে থাকি যে আমাদের কবে সিলেবাস দেবে তারপরে আমরা শুরু করব পড়াশোনা, সেভাবে করলে হবে না। এখন কম্পিটিশন প্রচুর, তো আমাদের একটাই, আমাদের হাতে আমাদের মূল অস্ত্র কি?
সেটা হলো আমাদের যেটুকুটা আমাদের কাছে রয়েছে আমাদের সাবজেক্ট সম্পর্কে, মাদ্রাসার সিলেবাস সম্পর্কে যেইটুকুটা রয়েছে সেটার ভিত্তিতেই আমরা আমাদের পড়াশোনাটা চালিয়ে যাব। তো আজকে সেরকমই একটা বিষয় নিয়ে আমাদের ক্লাসটা হতে চলেছে। তাহলে আমি আমার ক্লাসটা শুরু করছি আজকে। আচ্ছা, এই কার্টুন ক্যারেক্টার দুটো আমার মনে হয় সকলেই কম বেশি পরিচিত, মোটু এবং পাতলু, তাই তো? তো এই মোটু এবং পাতলুর মধ্যে আমরা যদি একটা দৃষ্টিতে দেখি তাহলে দুজনের মধ্যে কি কোনো পার্থক্য পরিলক্ষিত হচ্ছে, বা আপনারা বলতে পারবেন যে দুজনের মধ্যে কি কি পার্থক্য দেখা যাচ্ছে? আপনার একজন মোটা একজন পাতলা। ওকে, আর উচ্চতা থেকে শুরু করে সব দিক থেকে আমি যদি বলি। একজনের গোপ আছে, একজনের গোপ নেই। আচ্ছা, একজন হচ্ছে জ্যাকেট পরে আছে আর একজন না ওই রকম বলতে চাইছি না আমি। ধরুন একজন একটু ফ্যাট, অর্থাৎ তার ওজন বেশি, একজন একজনের হ্যাঁ একজনের উচ্চতা বেশি, একজনের উচ্চতা কম। আমরা হ্যাঁ বলুন। একজন ওকে, গণেশ অনেক দূরে চলে গেছে। একজন ছুটছেন, একজন দাঁড়িয়ে আছেন। না না, দুজনেই দাঁড়িয়ে আছেন। ওকে ওকে, ঠিক আছে, এবার আমি আসছি। যে আমরা যদি অ্যাট এ গ্লান্স দেখি তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ একজনের দৈর্ঘ্য হয়তো একটু বড়, একজন একটু দৈর্ঘ্যে ছোট। একজনের আমরা যদি ওজনের দিক থেকে বলি তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে মোটুর ওজন বেশি এবং তার আর পাতলুর ওজন কম হবে। আমরা যদি তার উচ্চতা, দৈর্ঘ্য এইগুলোর ভিত্তিতে দেখি, নাকি কালার, জ্যাকেট কি পরে আছে, ঠিক আছে? এবার আমি যদি এনাদের দুজনকে দেখি, আমার মনে হয় ডোরেমানও প্রত্যেকে দেখেছে, এটা হলো নোবিতা, একটা হলো ডেকিসুকি। ঠিক, দুজনে একই রকম দেখতে, দুজনের মাথাতেও চুল আছে, দুজনেরই উচ্চতা এক, তাই তো? কিন্তু যদি কার্টুনটা কেউ দেখে থাকেন তাহলে কি বলতে পারবেন যে তাদের মানে তারা কে কিরকম টাইপের মানুষ ছিল? আমি বলছি, ঠিক আছে, যে নোবিতা কিরকম ছিলেন? যে একটু দুর্বল টাইপের, সবকিছুতে ডোরেমনের হেল্প লাগতো, তাই তো? আর ডেকিসুকি কি ছিল? চালাক, তার সে কোনো রকম কোনো সমস্যায় পড়লে সে নিজেই সলভ করতে পারতো, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল। তো এরকম দুই ধরনের কার্টুনই আমরা দেখেছি। এবার এই যে যাদের উচ্চতা, মোটু পাতলুকে আমরা দেখে বলতে পারছি যে হ্যাঁ উচ্চতা বা দৈর্ঘ্য বা ওজন আমরা বলতে পারবো পার্থক্য রয়েছে। কিন্তু ডেকিসুকি আর নোবিতার মধ্যে কিন্তু এই পার্থক্যটা যারা কার্টুন দেখেননি তারা বলতে পারবেন না যে কে ব্রিলিয়ান্ট ছিল বা কে একটু কম ব্রিলিয়ান্ট ছিল। তো এখান থেকে আমরা আজকে জানবো কি বৃদ্ধি এবং বিকাশ। বৃদ্ধি কি? বৃদ্ধি হলো এক ধরনের বৃদ্ধি বলতে মনোবিজ্ঞানীরা সাধারণত কি বুঝিয়েছেন, যে শিশুর দেহের পরিমাণগত পরিবর্তন। পরিমাণগত পরিবর্তন মানে দেহের আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, ওজন, যেটা আমরা দেখলাম মোটুর ক্ষেত্রে যে ওজনের পার্থক্য দেখা গেছে বা তাদের হাইটের পার্থক্য, অর্থাৎ অ্যাট এ গ্লান্স আমরা পার্থক্য করতে পারবো, সেটা কি বৃদ্ধি। আর বিকাশটা কি? বিকাশ হলো বিশেষভাবে আকৃতির পরিবর্তনের সাথে সাথে আমাদের কর্মক্ষমতার উন্নতি। বিকাশের ক্ষেত্রে কি হবে? আমাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই বাড়ছে, কিন্তু তার সাথে সাথে কি আমরা কাজ করতে সক্ষম হচ্ছি? মানে আমি যদি উদাহরণ আরো বলি, যে একটা শিশু পায়ের দৈর্ঘ্য তার বাড়ছে, সে যত ক্রমাগতভাবে তার বয়স বাড়ছে সে তত লম্বা হচ্ছে, কিন্তু সে কি আদৌ হাঁটতে পারছে? হাঁটতে পারাটা কি তার কর্মক্ষমতা, তার পা আছে, তার পায়ের দৈর্ঘ্য বাড়লো, কিন্তু সে দৌড়াতেই পারছে না, তাহলে তার বিকাশ হবে না, আমরা বলতে পারি না। তো বিকাশ কি? আকৃতি অর্থাৎ বৃদ্ধির সাথে সাথে আমাদের কর্মক্ষমতার উন্নতিকেই বলা হয় বিকাশ। যেমন এই ছবিটাতে আমরা যদি বলি যে বৃদ্ধি কি ধীরে ধীরে গাছটার উচ্চতা বা দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে, তাই তো? যে প্রথমে একটা অঙ্কুর ছিল, সেই অঙ্কুর থেকে ধীরে ধীরে গাছ হলো, চারা গাছ হলো, ধীরে ধীরে বড় হলো, আকারে বাড়লো, আমরা দেখে বুঝতে পারছি। আর বিকাশটা কি? এই যে ফুল ধরছে, গাছে ফুল ধরেছে, তার ক্ষমতা, তার কার্যক্ষমতা। এবার যদি গাছটা শুধু দৈর্ঘ্যেই বড় হলো, পাশের ছবিটাতে দেখুন, যদি গাছটা কেবলমাত্র দৈর্ঘ্যে বড় হলো, তার কোনো রকম পাতাও হলো না, তার কোনো রকম ফুলও হলো না, তাহলে কি আমরা বলতে পারবো যে গাছটার ডেভেলপমেন্ট হয়েছে? বলতে পারবো? না, পারবো না।
পারবো না, তাহলে এটাকে আমরা ডেভেলপমেন্ট বলতে পারবো না। ডেভেলপমেন্ট মানে আমাদের বৃদ্ধির সাথে সাথে আমাদের যে ক্ষমতা সেটারও পরিবর্তন। ঠিক আছে, এবার বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য। বৃদ্ধি হলো আকার আয়তনের পরিবর্তন, যেটা আমি একটু আগেও বললাম, আর বিকাশ কি আকৃতি এবং ক্রিয়ার পরিবর্তন, মানে আকৃতির সাথে সাথে কাজের পরিবর্তনকে বোঝানো হচ্ছে। একটা ছোট শিশু যখন প্রথমে হামাগুড়ি দিতে শিখছে, তারপরে কি হচ্ছে, সে হাঁটতে শিখছে, তারপরে সে দৌড়াতে শিখছে, ক্রমান্বয়ে, অর্থাৎ ক্রিয়া কাজেরও পরিবর্তন ঘটছে, সেটা হলো বিকাশ। পরিণমনে বৃদ্ধির সমাপ্তি ঘটে। পরিণমন কি সেটা আমরা একটু পরে জানবো, এখন শুধু এটুকুটা জানুন যে একটি নির্দিষ্ট সময়ের পর বৃদ্ধি বন্ধ হয়ে যায়। এটি একটি সাময়িক প্রক্রিয়া। একটা নির্দিষ্ট, আমরা কি 18 বছর বা 20 বছর, বা ধরুন আমি 20 বলছি, 20 বছরের পর আপনাদের কারোর এরকম হয়েছে যে হাইট প্রচুর পরিমাণে বেড়ে গেছে, বা 20 বা 25 কারোর বাড়েনি? তো বৃদ্ধি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত হবে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হবে, তারপরে বৃদ্ধি পসিবল হবে না। যে কোনো গাছই ধরুন, গাছের একটা নির্দিষ্ট লেন্থ অব্দি গাছটি বড় হয়, এরকম না যে আকাশ ছুঁয়ে মহাকাশে চলে যাচ্ছে, হয় না। তো একটা বৃদ্ধি নির্দিষ্ট বয়স পর্যন্ত বা নির্দিষ্ট পরিমাণে হয়। আর বিকাশটা কি আমৃত্যু বা জীবনব্যাপী প্রক্রিয়া, মানে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখছি, আমরা প্রতিনিয়ত আমাদের কাজের উন্নয়ন ঘটাচ্ছি। কেমন ভাবে উন্নয়ন ঘটাচ্ছি আমি যদি আরেকটু বলি, ধরুন আপনারা আজ থেকে 2 বছর আগেও আপনারা যদি যেটুকুটা পড়াশুনো করতেন, বা আপনাদের যতটুকুটা পড়ার প্রতি মনে রাখার যে ক্ষমতা ছিল, সেটা এখন একটু হলেও বেড়েছে, কারণ আপনারা এখন বড় হয়েছেন এবং তার সাথে সাথে আপনাদের পড়ার অভ্যাসও বেড়েছে। ঠিক, তো বিকাশ কি ধীরে ধীরে ক্রমাগতভাবে বাড়তে থাকে এবং আমৃত্যু পর্যন্ত ঘটতে থাকে আমাদের বিকাশ। বৃদ্ধি পরিমাপযোগ্য, এটা নিউমেরিক্যাল। বৃদ্ধি আমরা পরিমাপ করতে পারি, একজনের ওজন আমরা বলতে পারি 56 কেজি না 50 কেজি পরিমাণ করতে পারি, কিন্তু বিকাশ কি পর্যবেক্ষণযোগ্য, অর্থাৎ অবজার্ভ করা যাবে। অবজার্ভ কেমন ভাবে? অবজার্ভ মানে কি, একটা হলো দেখা আর একটা হলো অবজার্ভ করা। আমাকে কেউ এই দুটোর মধ্যে পার্থক্য বলতে পারবে? যে একটা হলো আমরা দেখলাম, সিন, আরেকটা হলো অবজার্ভ, এই দুটোর মধ্যে পার্থক্য একটু আমাকে আপনারা বলুন দেখি, কে বলতে পারবে? কেউ পারবে না? ম্যাম মানে হচ্ছে দেখা, চোখ দিয়ে আমরা দেখছি, আচ্ছা, আর অবজার্ভ মানে হচ্ছে আমরা একদম, যদি একটা গাছ ধরি, আপনি যে গাছটা টেবিলে দেখালেন এখানে পিপিটিতে, একদম ছোট্ট চারা থেকে এখন পর্যন্ত যেভাবে বৃদ্ধিটা হয়েছে, ছোট্ট থেকে একদম বড় বয়স পর্যন্ত, বা একটা বাল্যকাল কৈশোরকাল পর্যন্ত, যে আমরা অবজার্ভ করছি মানুষের জীবন কি বলে, জীবন চক্রটা, এই ছোট্ট পর্যন্ত এই যে আমরা অবজার্ভ করছি, মানে দেখে 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 একটা লেভেল পর্যন্ত এসেছি, তার কি পরিবর্তন না হচ্ছে, এটাই হচ্ছে অবজার্ভ। মানে অবজার্ভটা হচ্ছে একটা দীর্ঘ সময় ব্যাপী ধরে চলে, আর দেখাটা হচ্ছে ওকে। আর একজন দুজনকেও বলবেন ভেবেছিলেন? অবজার্ভ মানে মূলত খুলে দেখা জিনিসটাকে। ওকে, ভেরি গুড। ম্যাডাম দেখা মানে হচ্ছে সুপারফিশিয়ালি, মানে দেখছি, মানে ওভারঅল দেখছি, কিন্তু অবজার্ভ করছি মানে ইন্টারনালি দেখছি, এবং খুব কিন ভাবে ওটা দেখছি যে এভরিথিং ওর মধ্যে কি কি রয়েছে না রয়েছে সেগুলো। ভেরি গুড। তার মানে আপনাদের যদি আমরা কথাগুলো ধরি, শর্মন, তারপরে গণেশ, প্রত্যেকের কথাগুলো আমি যদি বলি, আর শিপ্রা বোধহয়, হ্যাঁ, প্রত্যেকের কথাগুলো ধরলে আমি একদম এক্স্যাক্ট তাই। সিন মানে আমরা ওভারঅল দেখছি, আর পর্যবেক্ষণ মানে আমরা খুঁটিয়ে দেখছি কোনো বিষয়কে, ইন্টারনালি এক্সটার্নালি বিষয়টাকে একদম মানে সূক্ষ্মভাবে খুঁটিয়ে দেখছি। এবং গণেশ যেটা বললেন যে পর্যবেক্ষণ হলো দীর্ঘ সময় ব্যাপী, আমরা একদিনে কাউকে হট করে কোনো কিছু বলতে পারি না। পর্যবেক্ষণ একটা দীর্ঘ সময়ের প্রক্রিয়া, যে আমরা দিনের পর দিন দেখে তারপরে বলতে পারি। একদমই তাই। বিকাশ কি পর্যবেক্ষণযোগ্য, আমরা বলতে পারবো যে একটা শিশুর বিকাশ সম্ভব হয়েছে। একটা মানুষের যদি আমি বলি যে সে সামাজিক ভাবে কিভাবে কথা বলছে, বড় হয়েছে, যে সে কোন পরিবেশে টিচারদের সঙ্গে কিভাবে কথা বলছে, এটা আমরা একদিনে ফট করে বলতে পারবো না। আমরা যদি দীর্ঘদিন ভাবে দেখি, তাহলে বলতে পারবো যে না, এই মানুষটা আগে এইরকম ছিল, এই মানুষটার এখন পরিবর্তন ঘটেছে তার, এটা পর্যবেক্ষণযোগ্য। আরেকটা কি, বৃদ্ধি হলো পরিমাণগত। বৃদ্ধিকে আমরা পরিমাণ করতে পারি। কিভাবে পরিমাণ করতে পারি?
যেমন বিকাশ কি গুণগত, যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি, পরিমাণ মানে ধরুন একটা নির্দিষ্ট বিদ্যালয়ে আগে শিক্ষার্থীর সংখ্যা ছিল 100 জন, এখন সেখানে শিক্ষার্থীর সংখ্যা হয়ে দাঁড়িয়েছে যে 150 জন। তাহলে আমরা বলতে পারছি যে হ্যাঁ এখানে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে, পরিমাণ করতে পারছি। কিন্তু গুণগতভাবে কি আমরা বলতে পারবো? গুণগত মানে যে 150 জন ভর্তি হয়েছে ঠিকই, কিন্তু তাদের মধ্যে কি শিক্ষার হার বেড়েছে? তাদের মধ্যে আগে যদি 100 জনে 70 জন পাশ করতো, এখনো কি 150 জনে 70 জনই পাশ করছে, না 150 জনে 110 জন পাশ করছে? এই যে এটা গুণগত, পরিমাণের সাথে সাথে আমাদের গুণের বিকাশ ঘটেছে কিনা বা গুণের পরিবর্তন ঘটেছে কিনা সেটা বলে বিকাশ। ঠিক আছে, এবং সেই জন্যই বলা হয় কি বিকাশকে দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক, বৌদ্ধিক এই সব দিকের পরিবর্তনকেই বোঝায়। অর্থাৎ একদিকের পরিবর্তন হলে হবে না, একটা মাত্র দিকের গুণের পরিবর্তন হয়ে গেল না, আমাদের সমস্ত, আমাদের দৈহিক, আমাদের মানসিক, আমরা কেমন আগে কিরকম ধরনের ভাবনা চিন্তা ছিল, এখন কিভাবে ভাবনা চিন্তা হচ্ছে, সামাজিক, আমরা ছোটবেলায় সমাজে যেভাবে কথা বলতাম, বড় হয়ে আমাদের কথা থ্রোয়িং পাল্টেছে কিনা, কোথায় কিভাবে বলতে হয় জানি কিনা, প্রাক্ষবিক, ছোটবেলায় স্কুল যাওয়ার সময় প্রত্যেকেই বোধহয় কেঁদেছে, এখন আমরা আর কলেজ যেতে গিয়ে কেউ কাঁদি না, উল্টে কলেজ থেকে বেরোনোর সময় কাঁদি, একটা ইমোশন। এই যে এইগুলো হলো ডেভেলপমেন্ট। আমরা নির্দিষ্ট সময়ে বিভিন্ন এনভায়রনমেন্টাল, বিভিন্ন সোশ্যাল, এই পরিবেশের সঙ্গে অভিযোজনের মাধ্যমে আমাদের বিকাশ ঘটে। আর বৃদ্ধি সাধারণত বাহ্যিক দিক থেকেই বোঝায়, যেটা দৈহিক পরিবর্তনকেই সাধারণত সূচিত করে। আচ্ছা, বৃদ্ধি এবং বিকাশকে বিভিন্ন স্তরে ভাগ করা হয়। হ্যাঁ, অনেক বইয়ে অনেক রকমের মতামত রয়েছে, অনেক বই অনেক ধরনের বিষয় লেখা রয়েছে। মূলত এরিকসন, পিকিউনাস অ্যান্ড আর্নেস্ট জোন্স, এনারা তিনজন মিলে বিকাশকে বিভিন্ন স্তরে ভাগ করেছেন। তো অনেক মতবাদ থেকে আমি একটা জাস্ট জিনিসটা আপনাদের সামনে তুলে ধরেছি, এটা যদি আপনারা একটু ভালো করে একটু দেখে নেন বা আপনারা ভালো করে একটু স্ক্যান করে মুখস্থ করে নেন বুঝে, তাহলে কি হবে, মোটামুটি এই ধরনেরই সবগুলোতে লেখা রয়েছে, বয়স থেকে শুরু করে ওভারঅল এই কটাই আমাদের স্তর দেখা যায়। প্রথম আমি যদি বলি জন্মের পর্যায় মানে কি, জন্মের আগেকার। এক হলো কি প্রাক জন্মস্তর বা প্রি ন্যাটাল স্টেজ। আমি ইংলিশ গুলোও দিয়েছি এই কারণেই, কারণ আমাদের পিএসসি তে ইংলিশেও কোয়েশ্চেন হয়। আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল এসএসসি দেখেন বা মাদ্রাসার কোয়েশ্চেনও দেখেন, ওখানেও ইংলিশে ছিল। ইংলিশটা পড়লে কি আপনাদের ওভারঅল একটা ধারণা তৈরি হবে, আপনারা যদি অন্য কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নেন তাহলে সুবিধা হবে। প্রাক জন্মস্তর বা প্রি ন্যাটাল স্টেজ, এটা সাধারণত বলা হয় গর্ভ সঞ্চারের পর থেকে ভূমিষ্ঠ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ একটা ভ্রূণ যখন আসে মাতৃগর্ভে তখন থেকে ভূমিষ্ঠ হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত, সাধারণত 9 মাস বলা হয় যেটাকে, সেটাকে বলা হয় প্রাক জন্মস্তর। নেক্সট কি আসে, জন্মকালীন বা পেরিন্যাটাল। এটা হলো যখন একটি শিশু জন্মাচ্ছে সেই সময়টাকে বলা হয়, অর্থাৎ প্রসবের সময়টাকে বলা হয় কি যে পেরিন্যাটাল। আর কি নিওন্যাটাল মানে সদ্যজাত, একদম বাচ্চা, জন্মের পর থেকে প্রথম 4 সপ্তাহ মানে 1 মাসও আমরা বলতে পারি। এই তিনটা হলো জন্মের পর্যায়ের মধ্যে পড়ে। নেক্সট কি আসেন, শৈশবকালকে আবার 2 ভাগে ভাগ করা যায়। এক, প্রাথমিক শৈশব, যেটা আর্লি ইনফ্যান্সি বলা হয়, সেটা সাধারণত 1 মাস থেকে 1 বছর বা 1.5 বছর, কোনো বইয়ে কোনো শিক্ষাবিদ 1 বছর বলেছেন, কোনো শিক্ষাবিদ 1.5 বছর বলেছেন। তো আপনারা এই মানে 1/2 মাসে মানে 6 মাসের পার্থক্যটাকে একটু মাথায় রাখবেন, ঠিক আছে? 1 মাস থেকে 1.5 বছর পর্যন্ত এটাকে বলা হয় প্রাথমিক। আর প্রান্তীয় শৈশব কি, এটা হলো 1.5 বছর থেকে 2 বা 3 বছর বয়স পর্যন্ত, এটাকে বলা হয় প্রান্তীয় শৈশব। নেক্সট আসে বাল্যকালের মধ্যে আবার 3টে পড়ে। এক, প্রাথমিক বাল্য, যেটা বলা হয় আর্লি চাইল্ডহুড, 2-3 বছর থেকে 5-6 বছর। 2-3 বছর মানে একদম যখন আমরা ওই নার্সারি এগুলোতে ভর্তি হই, আর 5-6 বছর মানে ক্লাস 1, ঠিক আছে? মাধ্যমিক বাল্য, যেটাকে বলা হয় মিডল চাইল্ডহুড, এটা 5-6 বছর থেকে 9 বছর বয়স পর্যন্ত, এটাকে বলা হয় মিডল চাইল্ডহুড। এবং প্রান্তীয় বাল্য মানে লেট চাইল্ডহুড, সেটা সাধারণত 9 বছর থেকে 11-12 বছর বয়স পর্যন্ত বলা হয়। এই 3টে গেল কি আমাদের প্রাইমারি টু আপার প্রাইমারি লেভেলের
আমরা এই সময় পড়াশোনা করে থাকি। নেক্সট আসে কি কৈশোরকাল, যেটাকে বলা হয় অ্যাডোলেসেন্স। 11-12 বছর বয়স থেকে 20-21 কোনো বইয়ে লেখা রয়েছে, আবার কোনো বইয়ে লেখা রয়েছে কি 12 বা 18 বছর বয়স। আমরা জানি 18 বছর মানে অ্যাডোলেসেন্স, এবং কৈশোরকালকে আমরা কি বলে থাকি? কৈশোরকালকে আমরা কি কোন কাল বলে থাকি? ঝড়ঝঞ্ঝাট কাল। ভেরি গুড, হ্যাঁ ঝড়ঝঞ্ঝার কাল বলে থাকি। এই সময় আমাদের বায়োলজিক্যাল, আমাদের ফিজিক্যাল হিউজ পরিমাণ চেঞ্জ হয়, আমাদের ইমোশনাল সব দিক থেকে প্রচুর পরিমাণে চেঞ্জ হয় কৈশোরকালকে, সেই জন্যই এটাকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয়। নেক্সট প্রাপ্তবয়স্ক কাল, যেটা 20-21 বছর থেকে 60 বছর বয়স পর্যন্ত বলা হয়, এবং লাস্ট ওল্ড এজ বা বার্ধক্য, যেটা 61 বছর বয়স পর্যন্ত, আমৃত্যু। আজকে আমরা এইটুকু জানলাম, যেহেতু আমাদের প্রথম দিনের ক্লাস, আমরা পুরো সিলেবাসটার উপরে একটু হালকা হালকা কনসেপ্ট ক্লিয়ার তুলে ধরবো, এবং আপনারা যদি নিজেরাও বাড়িতে পড়বেন, আমি যে পরের দিন পড়াবো সেটা তো পরের ব্যাপার, কিন্তু আপনারা নিজেরাও দেখবেন যে এই প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা পর্যায়ের দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক, এই কয়েকটার কি কি পরিবর্তন দেখা যায়। আমি যদি বলি যে দৈহিক পরিবর্তনের ক্ষেত্রে শিশুদের সাধারণত সদ্যজাত শিশুদের কি উচ্চতা, দৈর্ঘ্য এগুলোর বৃদ্ধি ঘটতে থাকে। কি পরিমাণে বৃদ্ধি ঘটে এইগুলো ডিটেলসে আমাদের পড়তে হবে, ঠিক আছে? এবার আমরা দেখবো যে বিকাশের নীতি। বিকাশ মানে আমরা একটু আগে পড়লাম যে বিকাশ বলতে কি বোঝায়, তার নীতি কি কি, আমাদের কোন কোন দিক মেনে বা কোন কোন নিয়ম মেনে আমাদের বিকাশ হয়ে থাকে। ফার্স্ট, ধারাবাহিকতার নীতি। ধারাবাহিকতা মানে কন্টিনিউইটি। বিকাশ একটা অপরটাকে প্রভাবিত করে। কিরকম ভাবে প্রভাবিত করে আমি যদি বলি যে আপনারা বলছেন যে এটার আপনাদের যদি পিএসসি বলি সিলেবাস নিয়ে, ঠিক আছে, আমি আপনাদেরকে ইংলিশের উপরে পড়াচ্ছি। আপনাদের কাছে আপনারা হয়তো জানবেন নেট সেটের ব্যাপারেও, আপনারা হয়তো জানবেন যে নেট সেট, আপনারা যদি ওই নেট সেটের সিলেবাস, পিএসসির একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরেরও সিলেবাস রয়েছে, ওই সিলেবাস, ক্লাস 11-12 এর ওয়েস্ট বেঙ্গলের সিলেবাস, মাদ্রাসার সিলেবাস, এতগুলো সিলেবাস রয়েছে, কিন্তু আপনারা বলছেন যে সিলেবাস নেই আপনাদের কাছে। এই প্রত্যেকটা সিলেবাস থেকে যদি আপনারা ব্রড এবং ডিটেলসে কনসেপ্ট গুলো ক্লিয়ার করে নেন, কারণ এখন ওপর বুঝে পড়ার কনসেপ্ট চলে গেছে, ঠিক আছে, এখন যদি আপনারা বিস্তারিত ভাবে খুঁটিয়ে পড়ে নেন, তাহলে কি হবে, আপনার ওই যে বলে না যে একটা নদীতে যদি আমরা বড় জাল ফেলি, তাহলে ছোট ছোট ওই পুঁটি মাছ এমনি জালে চলে আসে। তো এই ধরনের পরীক্ষাগুলো, এসএসসি বলুন, এই পরীক্ষাগুলোকে আপনারা যদি নেটের সিলেবাস, এই ওভারঅল সিলেবাস গুলোকে ফলো করেন, এগুলো এমনিই চলে আসবে। অর্থাৎ কি হচ্ছে, একটা অপরটাকে প্রভাবিত করছে। আমাদের বিকাশও ঠিক সেই রকমই, আপনাদের দৈহিক বিকাশ আপনাদের মানসিক বিকাশকে প্রভাবিত করছে। আপনাদের শরীর যদি ভালো থাকে আপনাদের মন ভালো থাকবে, বা আপনাদের মন যদি ভালো থাকে তবেই আপনার মনে হবে যে না, উঠে কাজ করি। আপনাদের সামাজিক বিকাশ, আপনাদের মানসিক বিকাশ কি করছে, আপনাদের সামাজিক বিকাশকে প্রভাবিত করছে। অর্থাৎ ধারাবাহিকতার নীতি মানে একটা অপরটাকে কন্টিনিউয়াস প্রভাবিত করে চলেছে, একটা কন্টিনিউইটি চলেছে, ঠিক আছে। নেক্সট, স্বতন্ত্র পার্থক্যের নীতি। প্রত্যেকের বিকাশ আলাদা আলাদা রকম ভাবে হয়। আমি যদি বলি যে একজন যদি একটা শিশু, সে যদি একজন বাচ্চা যদি ছোট বয়সে ধরুন 3 বছরে কেউ কথা বলতে শিখছে, কেউ হয়তো 5 বছরে কথা বলতে শিখছে, এক একজনের মধ্যে এক এক রকম পার্থক্য দেখা যায়। কেউ কারোর হয়তো 2 বছরে দাঁত হয়ে যাচ্ছে, কারোর হয়তো 3 বছরে দাঁত হচ্ছে। তো এই যে স্বতন্ত্র পার্থক্য, এক একজন এক এক রকম ভাবে হেরিডিটি নিয়ে আমাদের জন্মগ্রহণ করেছে, তো প্রত্যেকের সাথে প্রত্যেকের কিছু পার্থক্য দেখা যায় বিকাশের ক্ষেত্রে। অনুক্রমের নীতি বা প্রিন্সিপাল অফ সিকুয়েন্সিয়ালিটি। কি এই অনুক্রম বা সিকুয়েন্সিয়ালিটি, যে আমাদের বিকাশ কিভাবে ঘটে? সাধারণত 2 ভাবে। এই নাম দুটো আপনারা ভীষণ ভাবে মনে রাখবেন, সেফালোকর্ডাল এবং প্রক্সিমোডিস্টাল টেন্ডেন্সি। কি বললাম? সেফালোকর্ডাল এবং প্রক্সিমোডিস্টাল টেন্ডেন্সি। সেফালো, CEPHALO, সেফালো বা খেফালেও বলা হয়, এটি সাধারণত একটি গ্রিক শব্দ, যার অর্থ হলো হেড, এবং কর্ডাল মানে হলো যে টো বা পা। তার মানে সেফালোকর্ডালের মানে হলো হেড টু টো। আর প্রক্সিমোডিস্টাল মানে হলো প্রক্সিম, PROXIM, প্রক্সিম এসেছে ল্যাটিন শব্দ ক্লোজ, যার অর্থ হলো ক্লোজ।
এবং ডিস ডিআইএস ডিস মানে হলো অ্যাওয়ে ফ্রম, অর্থাৎ ক্লোজ অ্যাওয়ে ফ্রম। এটা আবার কেমন ধরনের বিকাশ ম্যাম? হ্যাঁ, কেউ কিছু বলছেন? ম্যাম প্রক্সিমো ডিস্টালটা বলুন। প্রক্সিমো ডিস্টাল এসেছে মূলত দুটো ল্যাটিন ওয়ার্ড থেকে, আপনারা মাথায় রাখবেন। প্রক্সিম PROXIM মানে ক্লোজ, এবং ডিস DIS ডিস মানে অ্যাওয়ে ফ্রম, ঠিক আছে। আর সেফালোকর্ডাল এই কথাটা এসেছে, সেফালো গ্রিক শব্দ যার অর্থ হলো হেড, এবং কর্ডাল যার অর্থ হলো টো, অর্থাৎ হেড টু টো। আমাদের বিকাশটা কিভাবে হয়? যখন আমাদের মাথা থেকে পায়ের দিকে অর্থাৎ লম্বালম্বি ভাবে যে আমাদের বিকাশ ঘটছে সেটা হয়ে যাবে কি সেফালোকর্ডাল। আর প্রক্সিমো ডিস্টাল কি আমাদের যখন কেন্দ্র থেকে হাতের দিকে, ক্লোজ অ্যাওয়ে ফ্রম, ক্লোজ মানে কেন্দ্র এবং অ্যাওয়ে ফ্রম মানে হাতের দিকে, অর্থাৎ চওড়াচৌড়ি ভাবে যখন আমাদের বিকাশ ঘটবে সেটাকে বলা হয় কি প্রক্সিমো ডিস্টাল টেন্ডেন্সি। ক্লিয়ার? এটা থেকে কোয়েশ্চেন আসে, আপনারা মাথায় রাখবেন। তো আমাদের বৃদ্ধি, আমাদের বিকাশ সাধারণত এই দুই রকম ভাবে হয়ে থাকে। আপনাদের যদি গুলিয়ে যায় যে কোনটা সেন্ট্রাল থেকে কোনটা মানে মাথা থেকে পা, তো সেফালো সি দিয়ে মনে রাখবেন। আপনারা যদি ট্রিক অ্যাপ্লাই করে মনে রাখতে পারেন যে স্যার মানে মাথা, বা স্যার মানে কি মাথা, অর্থাৎ স এবং সি এই দুটোর মধ্যে একটা কন্ট্রাস্ট রেখে মনে রাখতে পারেন মাথা থেকে পা মানে সেফালোকর্ডাল, এবং সেন্টার থেকে দুই দিকে মানে হলো আমাদের প্রক্সিমো ডিস্টাল। আরেকটা কি হয়, আমাদের সামগ্রিক থেকে বিশেষের নীতি। বিকাশ কিসের উপর ডিপেন্ড করে? সামগ্রিক থেকে বিশেষ। কেমন সামগ্রিক থেকে বিশেষ? একটা ছোট বাচ্চাকে যদি আপনারা দেখেন যে কোনো সময় পেন ধরতে, আপনাদের বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে দেখবেন তারা পেন এরকম চাকুর মতো করে ধরে। এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি একটু জুম করছি, চাকুর মতো করে ধরে। কিন্তু ধীরে ধীরে তার যখন বয়স বাড়ে, তার যখন প্রত্যেকটা আঙুলকে মুভ করার তার মধ্যে একটা ক্ষমতা চলে আসে, তখন সে ধীরে ধীরে সুন্দরভাবে পেনটা ধরে। অর্থাৎ একটা বাচ্চা ছোট বয়সে এরকম মুঠো ভাবে চাকুর মতো পেন ধরছে এবং ধীরে ধীরে সে সুন্দরভাবে দুটো আঙুল দিয়ে পেন ধরতে পারছে। এটা তার বিকাশের ফলেই সম্ভব হয়। এই নীতি মেনে আমাদের বিকাশ চলে সামগ্রিক থেকে বিশেষ, জেনারেলিটি টু স্পেসিফিসিটি, ঠিক আছে, স্পেসিফিসিটি। নেক্সট কি? পারস্পরিক সম্পর্কের নীতি, প্রিন্সিপাল অফ ইন্টার রিলেশন, যেটা আমি একটু আগেই বললাম, যেখানে জ্ঞান, আবেগ, সামাজিক এবং নৈতিক দিকগুলি পরস্পরের সাথে একত্রিতভাবে একে অপরকে প্রভাবিত করে চলে। মিথস্ক্রিয়ার নীতি। কি মিথস্ক্রিয়া? বংশ এবং পরিবেশ। আমাদের বংশ আমাদের পরিবেশকে প্রভাবিত করে, এবং আমাদের পরিবেশ আমাদের পরিবারকেও প্রভাবিত করে কোনো না কোনো ভাবে। যেমন পরিবারের সাথে আমরা যখন কথা বলি, একজন ছোট বাচ্চা যখন পরিবারের সাথে কথা বলছে তখন তার ভাষার দক্ষতা বাড়ছে, সে কথা বলতে শিখছে। কিন্তু সমাজে গিয়ে তার কি হচ্ছে? সমাজে গিয়ে তার ভাষার বিকাশ ঘটছে, সে সমাজে মিশছে এবং মিশে মিশে ধীরে ধীরে বুঝতে পারছে যে না, এই সিচুয়েশনে আমার এরকম কথা বলা উচিত না। যেটা আমাদের কে শেখাচ্ছে? সমাজ শেখাচ্ছে। অর্থাৎ বংশ এবং পরিবেশ এই দুটোর মিথস্ক্রিয়ার ফলে আমাদের বিকাশ সম্ভব হয়। হারের পার্থক্যের নীতি। একটু আগে আমি যেটা বললাম যে এক একজনের বিকাশ এক এক রকম ভাবে হয়ে থাকে। কেউ হয়তো যদি আমি বলি যে মেয়েদের ক্ষেত্রে বিকাশ, মেয়েদের ম্যাচুরিটি লেভেল আগে হয় ছেলেদের তুলনায়। ওই জন্য যদি আগেকার যুগের মানে আগে যেটা নিয়ম ছিল যে মেয়েদের বিয়ের বয়স কত ছিল? 18, আর ছেলেদের কত? 21। কেন? কারণ ম্যাচুরিটির দিক থেকেও কিছু পার্থক্য দেখা যায়। হারের পার্থক্যের নীতি বলতে প্রত্যেকটা মানুষ, এখানে আমি শুধু লিঙ্গগত না, প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের যে বিকাশ তার হারের পার্থক্য দেখা যায়। আর কি? অনুমান যোগ্যতার নীতি। অনুমান যোগ্যতা মানে যে আমরা প্রেডিক্ট করতে পারি যে এই শিশুটা এই বয়সে এই ধরনের আচরণ করবে, এই শিশুটা এই বয়সে এই ধরনের কথা বলবে, অর্থাৎ এক্সপেক্ট করতে পারি, প্রেডিক্ট করতে পারি। এই কয়েকটা নীতির ওপর বিশেষ করে আমাদের বিকাশ কাজ করে। আপনারা খুব ভালো করে মনে রাখবেন কি না, সেফালোকর্ডাল এন্ড প্রক্সিমো ডিস্টাল এবং জেনারেল টু স্পেসিফিসিটি, এই দুটোর মধ্যে খুব ভালো করে আপনারা মনে রাখবেন সামগ্রিক থেকে বিশেষের নীতি। এবার আছে বিভিন্ন, আপনাদের রয়েছে বিভিন্ন প্রকার বিকাশের তত্ত্ব। এক হলো পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট বা জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব।
নেক্সট আরো রয়েছে যে ফ্রয়েডের লিবিডো বিকাশের তত্ত্ব বা যৌন শক্তি বিকাশের তত্ত্ব। কোহলবার্গ একটি আমাদের বিকাশ সম্পর্কিত একটা তত্ত্ব দিয়ে গেছেন, সেটাকে বলা হয় নৈতিক বিকাশের তত্ত্ব। এবং এরিকসন যিনি দিয়ে গেছেন আমাদের মনোসামাজিক বিকাশের তত্ত্ব। এইগুলো আমরা একটা একটা করে পরবর্তী ক্লাসগুলোকে ধীরে ধীরে এলাবোরেট করব। আপনারা শুধু আজকে এই 4টে নাম মনে রাখবেন যে আমাদের বিকাশের ক্ষেত্রে কোন কোন তত্ত্ব সাধারণত দেখা যায়, এই কটা। এবং আর কি মনে রাখবেন যে পিয়াজের থিওরির নাম কি? জ্ঞানমূলক তত্ত্ব। কেন জ্ঞানমূলক তত্ত্ব? যখন আমরা এটা ডিটেলসে পড়বো তখন আলোচনা করব। ফ্রয়েডেরটা কি? সাইকোসেক্সুয়াল বা লিবিডো ডেভেলপমেন্ট থিওরি। কেন? সেটা আমরা যখন এই থিওরি গুলো পড়বো তখন জানবো। কোহলবার্গের থিওরির নাম কি? নৈতিক বিকাশের তত্ত্ব। আর এরিকসনের নাম কি? সাইকোসোশ্যাল মানে মনোসামাজিক বিকাশের তত্ত্ব। আপনার জাস্ট নামগুলো মাথায় রাখবেন। আচ্ছা, এবার আমাকে এই কোশ্চেনটার আনসার দিন যে মাথা থেকে নিচের দিকের বিকাশ, প্রথম পয়েন্ট, শরীরের কেন্দ্র থেকে বাইরের দিকের বিকাশ, এটাকে আমরা কি বলবো? নির্দিষ্ট পর্যায়ক্রমিক বিকাশের প্রক্রিয়া, এটাকে আমরা কি বলবো? অপশনগুলো পাশে রয়েছে। মাথা থেকে নিচের দিকের বিকাশ হচ্ছে সেফালোপেডুয়াল প্রিন্সিপাল। বিয়েটা হবে উত্তর। প্রক্সিমো ডিস্টাল। ওকে, নির্দিষ্ট পর্যায়ক্রমিক হচ্ছে প্রিন্সিপাল অফ নিউরোকমিক্যাল। সকালে দেখাচ্ছ। আচ্ছা, অনেক বেশিরভাগই বলা হচ্ছে, হ্যাঁ অনেকেই একদম বলেছে যে অপশন বি। আর এটার অপোজ করে কারোর কোনো প্রশ্ন অ্যান্সার মনে হচ্ছে যে না ম্যাম এটা হবে না এটা হবে? যদি হয় তাহলে বলুন। ওকে, ভেরি গুড, অপশন বি। আমরা একটু আগেই বললাম কি যে আমাদের মাথা থেকে যখন নিচের দিকে হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি? সেফালোকর্ডাল মানে 1-এর বি। শরীরের কেন্দ্র থেকে বাইরের দিকে যখন হচ্ছে প্রক্সিমোডিস্টাল মানে আমাদের 2-এর এ। এবং নির্দিষ্ট পর্যায়ক্রমিক অর্থাৎ লোকোমোশন মানে একটা নির্দিষ্ট পর্যায়ে, কোন পর্যায়ে কতটা একটা নির্দিষ্ট মোশন রয়েছে, ঠিক আছে? অর্থাৎ এটাকে বলা হবে কি? অপশন সি, প্রিন্সিপাল অফ লোকোমোশন। একদম কারেক্ট অ্যান্সার। এটা এবারকার মাদ্রাসা এসএলএসটি 2024-এর কোয়েশ্চেন এসছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা জানবো কি যে আমাদের বিকাশ হলো, আমাদের বিকাশের একটা, আমি যদি বলি যে বিকাশের ফলে আমাদের মধ্যে আরেক ধরনের জিনিস দেখা যায়, সেটা হলো পার্সোনালিটি। এই শব্দটা হয়তো আমরা শুনেছি, পার্সোনালিটি শব্দটা এখন খুব বেশি পরিচিত। তো এই পার্সোনালিটি বলতে কি বোঝায় এই সম্পর্কে আমরা এবার একটু জানবো। পার্সোনালিটি শব্দটি মূলত, পার্সোনালিটি বলতে কি বোঝো কারোর কোনো ধারণা আছে? একটু আমাকে জানান তাহলে। এক এক করে মানে মিউট অন করে আগে হাত তুলুন, তারপরে আমি এক এক করে ধরছি। পার্সোনালিটি শব্দটা পার্সোনা শব্দ থেকে এসেছে, গ্রিক শব্দ। মানুষের ব্যক্তিসত্তার উপর নির্ভর করে তার নিজস্ব জীবনযাপন পরিচালিত করা হয়। ওকে, আর কেউ কিছু? আচ্ছা, একদমই কারেক্ট। পার্সোনালিটি মানে নিজস্ব ব্যক্তিত্ব আর মানে নিজস্বতা। ম্যাম গ্রিক শব্দ থেকে তো আসে না ম্যাম, ওটা ল্যাটিন শব্দ থেকে এসেছে, ল্যাটিন শব্দ। ভেরি গুড, আপনারা দেখছি অনেকেই জানেন, পড়াশোনা করেছেন, বেশ ভালো লাগছে আপনাদেরকে পড়িয়ে। পার্সোনালিটি শব্দটি বলি পার্সোনালিটি শব্দ। ম্যাম বলবো একবার? হ্যাঁ, এক এক করে আগে একজনকে বললেন, শুনতে একটু পরে বলুন আপনি। তার আগে দেখতে পাচ্ছেন আমি নামটা, আপনি বলুন। হ্যাঁ, আমার নাম এম সৌমেন কুমার নন্দী। হ্যাঁ, সৌমেন নন্দী, বলুন। হ্যাঁ, ইংরেজি পার্সোনালিটি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ পার্সোনা থেকে, যার অর্থ হচ্ছে বাংলা এখানে মুখোশ বলা হচ্ছে। আর এমনিতেই যদি পার্সোনালিটির আমরা মানে যদি নেচার দেখতে চাই তো বলবো যে এটি একটি মানে চির গতিশীল সংগঠনমূলক একটা প্রক্রিয়া। মানে বিভিন্ন ব্যক্তির যে আমরা এক ব্যক্তি অপর ব্যক্তির ক্ষেত্রে যে আমরা অভেদ কল্পনা করতে পারি, তার সেটাই হচ্ছে এখানে ব্যক্তিত্ব আর কি। আর এর কতগুলো উপাদানের সমন্বয়ে গঠিত হয় এবং এটি পরিবর্তনশীল বিকাশ মান একটি প্রক্রিয়া। আর এর একটা আলপোর সংজ্ঞা দিয়েছেন, পার্সোনালিটি ইজ দ্য ডাইনামিক অর্গানাইজেশন ইট ইন দ্য ইন্ডিভিজুয়াল অফ দ্য সাইকোফিজিক্যাল সিস্টেম দ্যাট অ্যাডজাস্ট।
ওকে, ভেরি গুড। এবার সন্তু বলুন কি বলছিলেন। ম্যাম, ব্যক্তিত্ব করে ইংরেজি শব্দ হলো পার্সোনালিটি, যা এসেছে ল্যাটিন শব্দ পার্সোনাল থেকে। গ্রিক দেশে নাটক মঞ্চস্থ করার সময় অভিনেতারা মুখোশের মাধ্যমে তাদের চরিত্রকে ব্যক্তিত্বের সামনে তুলে ধরতেন, এটাই হচ্ছে ব্যক্তিত্ব। ওকে ওকে, ভেরি গুড। প্রত্যেকেই একদম সঠিক অ্যান্সার দিয়েছেন, খুব ভালো লাগলো। পার্সোনালিটি শব্দটি এসেছে, আপনারা জানেনই, তাও আমি আরেকটু বলে দিচ্ছি। আমি একবার বলে দিচ্ছি যে পার্সোনালিটি শব্দটি এসেছে মূলত ল্যাটিন শব্দ পার্সোনা থেকে, যার অর্থ হলো মুখোশ, এবং পরবর্তীকালে যার অর্থ পরিবর্তিত হয়ে এসেছে কি অভিনেতা। আগেকার যুগে গ্রিক দেশে, যেটা বললেন যে গ্রিক দেশে মূলত মুখোশের মাধ্যমে অভিনয় করা হতো, সেইখান থেকে আমাদের পার্সোনালিটি শব্দটি এসেছে। আমরা আরেকটু ডিটেলসে বলি যে পার্সোনালিটি বলতে এক কথায় বলা হয় কি পাবলিক ইমেজ। মানে আমরা প্রত্যেকে কিছু না কিছু একটা ইমেজ নিয়ে থাকি, আমরা প্রত্যেকে একটা মুখোশ নিয়ে থাকি। এই যে এখন এত সোশ্যাল মিডিয়া, এত লাফালাফি, আমি যদি বলি সোশ্যাল মিডিয়াতে, কিন্তু কতটা সত্যি? এই যে কে কোথায় ঘুরতে যাচ্ছে, কে 5 স্টারে চলে যাচ্ছে, কে কি করছে, শুধু সুন্দর সুন্দর জামা কিনছে, একটা জামা পরলে পরেরটাতে আবার মানে পরের বিয়ে বাড়িতে আবার অন্য জামা পরা যাবে না। এই যে এই প্রত্যেকে একটা আলাদা মুখোশ পরে থাকছে। কেউ হয়তো বাড়িতে এক রকমের আচরণ করছে, কিন্তু বাইরে গিয়ে সে হয়তো ভীষণ ভালো রকমের আচরণ করছে। এই যে পাবলিক ইমেজ, পার্সোনালিটি বলতে এটাকেই বোঝানো হয়েছে আগেকার কথাই, মানে একদম প্রাচীন যুগে আমি যদি বলি যে একটা পাবলিক ইমেজ, এবং এখনো তাই, কিন্তু এখন সংজ্ঞাটা একটু হলেও পরিবর্তিত হয়েছে। পার্সোনালিটি বা ব্যক্তিত্ব হলো ব্যক্তির সেই অন্তর্নিহিত সত্তা যা ব্যক্তির পর্যবেক্ষণযোগ্য আচরণকে সংগঠিত করে। কি বললাম আগে, কি ছিল? একটা পাবলিক ইমেজ, একটা মুখোশ, একটা অভিনয়, এই বিষয়টা ছিল পার্সোনালিটি বলতে। কিন্তু দিনের পর দিন আমাদের যখন পর্যায় চেঞ্জ হয়ে এসেছে, তখন পার্সোনালিটি বলতে কি এসেছে যে এটা হলো আমাদের যে অন্তর্নিহিত সত্তা, বা আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি আমাদের ভেতরে কি ধরনের আমরা মানুষ, সেটা দীর্ঘদিন পর্যবেক্ষণের ফলে আমরা কাউকে বলতে পারি। আমরা ফট করে কারোর পার্সোনালিটি কমেন্ট করতে পারি না। একটা মানুষকে আমরা যখন দিনের পর দিন কথা বলছি, দেখছি, তখন তার বেসিসে আমরা বলতে পারি যে না, এই মানুষটা এইরকম ধরনের। ঠিক আছে? আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের মতে ব্যক্তিত্ব হলো আমাদের চিন্তা, আমরা কিভাবে চিন্তা করছি, আমাদের থিঙ্কিং, আমাদের অনুভূতি মানে আমাদের ইমোশন, এবং আমাদের আচরণের বৈশিষ্ট্যপূর্ণ, অর্থাৎ আমরা কিরকম ধরনের আচরণ করছি, এই সমস্ত কিছুর একটা নির্দিষ্ট প্যাটার্নের ব্যক্তিগত পার্থক্য। অর্থাৎ একটা মানুষের সাথে আরেকটা মানুষের পার্থক্য থাকবে ব্যক্তিত্বের। কেউ হয়তো, তাহলে তো পার্থক্য যদি নাই থাকতো, তাহলে আমরা একটা মানুষকে আরেকটা মানুষের থেকে আলাদা করতেই পারতাম না। তো পার্সোনালিটি কি? আমাদের আচরণ, চিন্তা ভাবনা, আমরা কিভাবে কথা বলছি। আমরা অবভিয়াসলি আমাদের একটা মুখোশ বা অভিনেতা, তো এই কনসেপ্টটা থাকছে, প্রাচীন কনসেপ্ট কখনোই যাবে না যে আমরা অ্যাট এ গ্লান্স একটা মানুষকে দেখি যে সে কিরকম ধরনের পোশাক পরে আছে বা তার গেট আপটা কিরকম। তারপরে আমরা যখন তাদের সাথে কথা বলি, তার চিন্তা ভাবনা বুঝতে পারি, তার অনুভূতি, সে কোন ধরনের আচরণ করছে কোন পরিস্থিতিতে, আমরা দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করি, তখন আমরা একটা ফাইনাল বলতে পারি যে এটা পার্সোনালিটি। পার্সোনালিটির অনেকগুলো ধরন রয়েছে, ঠিক আছে? আমরা আজকে দুটো ধরন সম্পর্কে বলবো। অনেকগুলো ধরন বলতে একটা টাইপ থিওরি রয়েছে, একটা ট্রেট থিওরি রয়েছে, এছাড়াও যে সাইকো অ্যানালাইটিক থিওরি, সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট, এরকম 5 ফ্যাক্টর, এরকম নানান ধরনের থিওরি রয়েছে। আমরা আজকে শুধুমাত্র টাইপ এবং ট্রেট থিওরি সম্পর্কে একটু অল্প ধারণা নেব। টাইপ থিওরি কি? টাইপ হলো সাধারণত মানুষের ব্যক্তিত্বের সাধারণ বৈশিষ্ট্যগুলোকে বিশ্লেষণ করে, যেটা কম বেশি প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। আমার মনে হয় গণেশ একদম শুরুর দিকেই বলেছিল বোধহয় যে ও এন্ডোমরফিক, মেসোমরফিক, এরকম কিছু একটা বলেছিল, আমি যতদূর রিকল করতে পারছি। তো টাইপ থিওরি কি বলে যে যেটা সকল মানুষের মধ্যেই কম বেশি থাকে, যেমন এক্সট্রোভার্ট, ইন্ট্রোভার্ট। আমরা একটা মানুষকে আলাদাভাবে বলতে পারি না। হ্যাঁ, যে মানুষটা হয়তো খুব হাসি খুশি, যে মানুষটা হয়তো সব জায়গাতে জয়ফুল ভাবে থাকছে, আমরা তাকে একটা ট্যাগ বলতে পারি, কি একটা ধরনের মধ্যে ফেলতে পারি যে হ্যাঁ এই মানুষটা এক্সট্রোভার্ট। কেউ হয়তো খুব চুপচাপ, খুব মানে সোসাইটি থেকে বা সমাজ থেকে একটু নিজেকে বিরত রাখছে, আমরা তাকে কি বলতে পারবো? ইন্ট্রোভার্ট বা অ্যান্টি সোশ্যাল। ইন্ট্রোভার্ট আমি বলবো। ইন্ট্রোভার্ট, এই যে এক্সট্রোভার্ট, ইন্ট্রোভার্ট, এগুলো এক একটা টাইপ, যেই বৈশিষ্ট্যগুলো অনেক মানুষের মধ্যেই কম বেশি থাকতে পারে।
টাইপ তত্ত্ব মানুষের ব্যক্তিত্বকে বড় ধরনের গোষ্ঠীতে বিভক্ত করে, অর্থাৎ একটা বড়, যেখানে অনেকগুলো বৈশিষ্ট্যকে একসাথে নিয়ে বলা হয় একটা টাইপ থিওরি। আর ট্রেট থিওরি কি? ট্রেট থিওরি হলো এর ঠিক উল্টোটা, একটা স্পেসিফিক, একটা নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্যকে বোঝায়। এই তত্ত্ব অনুযায়ী প্রতিটি ব্যক্তির ব্যক্তিত্ব নির্ধারিত হয় একাধিক বা এক গুণগত বৈশিষ্ট্যের সমন্বয়ে। এই বৈশিষ্ট্যগুলি তুলনামূলকভাবে স্থায়ী এবং সময় ও পরিস্থিতির পরিবর্তনের সত্ত্বেও অপরিবর্তিত থাকে। টাইপ থিওরি পরিবর্তন হতে পারে। আপনি আজকে এক্সট্রোভার্ট আছেন, পরবর্তীকালে আপনি ইন্ট্রোভার্ট হতেই পারেন, আপনার তো আর ভালো লাগছে না, বা আপনি এখন ইন্ট্রোভার্ট আছে, আপনি এমন পরিবেশে মিশলেন যে আপনি এক্সট্রোভার্ট হয়ে গেলেন। কিন্তু ট্রেট, যে মানুষটা উদার, যে মানুষটা যার ধৈর্য শক্তি বেশি, এই ট্রেট গুলো প্রত্যেকটা মানুষের মধ্যে আলাদা আলাদা। আমার পিপিটি দেখা যাচ্ছে না? ম্যাম দেখা যাচ্ছে পিপিটি, একটু আমাকে জানাবেন। দেখা যাচ্ছে ম্যাডাম, দেখা যাচ্ছে। আমার পিপিটি ওকে, তাহলে সুজিত একটু আপনার ইয়েটা ঠিক করে নেবেন। ওকে, থ্যাংক ইউ। ট্রেট থিওরি মানে হলো যে একটা স্পেসিফিক বৈশিষ্ট্যকে বোঝায়। যেমন আমি যদি বলি গান্ধীজিকে আমরা কি বলি? অহিংসা আন্দোলনের জন্য তিনি ফেমাস ছিলেন। মাদার টেরিজা, তিনি কি কাইন্ড ছিলেন, দয়ালু ছিলেন। এই যে এক একটা স্পেসিফিক বৈশিষ্ট্য প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা থাকে, এইগুলোকে বলা হয় কি? বৈশিষ্ট্য তত্ত্ব বা সংলক্ষণ তত্ত্ব বা ট্রেট থিওরি। বৈশিষ্ট্য তত্ত্ব ব্যক্তিত্বের ছোট ছোট গুণাবলীকে চিহ্নিত করে এবং সেগুলোর প্রভাব বিশ্লেষণ করে। প্রত্যেকটা ছোট ছোট গুণাবলীগুলিকে বিশ্লেষণ করবে এবং এই ট্রেট গুলো না নানান ধরনের হতে পারে, নির্দিষ্ট কতগুলো থাকতে পারে না। কেউ হয়তো খুব বেশি জয়ফুল, কেউ হয়তো খুব বেশি কাইন্ড। এই প্রত্যেকটা বৈশিষ্ট্যকে বলা হয় ট্রেট। সাধারণত পার্সোনালিটি কিভাবে বলা হয়? যে স্পেসিফিক রেসপন্স, আমাদের কিছু স্পেসিফিক রেসপন্স থাকে, আমরা কোন পরিস্থিতিতে কি ধরনের আচরণ করছি, এটা হলো আমাদের স্পেসিফিক রেসপন্স। তার ফলে কি হয়? আমরা যখন অনেক পরিস্থিতিতে একই ধরনের আচরণ করি, সেটা আমাদের কি হয়? হ্যাবিচুয়াল রেসপন্স হয়। কেউ হয়তো খুব ছোট ছোট কথাই রাগ করছে, সেটা কি হচ্ছে? তার হ্যাবিটে পরিণত হচ্ছে, সে যে কোনো কথাতেই রাগ করে ফেলছে। এটা কি হবে? তার ক্যারেক্টার হয়ে যাবে, যে হ্যাঁ এই মানুষটা খুব রাগী, কিছু বললেই রেগে যায়, ম্যামকে কিছু বললেই ম্যাম রেগে যায়, ভীষণ রাগী। এটা তার ক্যারেক্টার হয়ে গেল। আর কি এরকম সিমিলার ট্রেট, অনেকগুলো সিমিলার ট্রেট মিলিয়ে, ধরুন একটা ট্রেট হলো, একটা ক্যারেক্টার হলো কি? রাগী, এটা আমার ট্রেট। আরেকটা ক্যারেক্টার হলো ধরুন যে ম্যাম খুব কথা বলে, আরেকটা ক্যারেক্টার ম্যাম খুব কাইন্ড। প্রত্যেকটা আলাদা আলাদা ট্রেট, ঠিক আছে? এবং এই কতগুলো ট্রেটকে মিলিয়ে আমাদের কি হয়? একটা ধরনের টাইপ, অর্থাৎ কতগুলো ট্রেট মিলে আমাদের একটা টাইপ তৈরি হয়, ঠিক আছে? এই গেল টাইপ এবং ট্রেট থিওরি এবং পার্সোনালিটির একটা ছোট্ট ধারণা। বিভিন্ন ধরনের থিওরিজ রয়েছে, যে টাইপ থিওরির মধ্যে আমাদের হিপোক্রেটস, ক্রিসমার, সেলডান, এই ইয়ং, এই সমস্ত থিওরি গুলো পড়ে। ট্রেট থিওরির মধ্যে কারা কারা পড়ে? অ্যালপোর্ট, ক্যাটল। আর টাইপ কাম ট্রেট থিওরির মধ্যে পড়ে আইজ্যাক ট্রেট থিওরি। এটাকে ট্রেট থিওরি নিয়ে এই আইজ্যাকের থিওরিটি নিয়ে না একটু মতভেদ রয়েছে। কোনো কোনো জায়গায় লেখা রয়েছে কি যে আইজ্যাকের থিওরিটা হলো ট্রেট থিওরি, কিন্তু কোনো কোনো জায়গায় আবার লেখা রয়েছে কি আইজ্যাকের থিওরিটা টাইপ কাম ট্রেট থিওরি। তো আপনাদের অপশনে যদি টাইপ কাম ট্রেট থিওরি আসে, তাহলে অবশ্যই আপনারা টাইপ কাম ট্রেট দেবেন, আর যদি না থাকে দেন শুধু ট্রেট থিওরিতেই দাগিয়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা, আমি একদম শুরুতে ফার্স্টে বলেছিলাম আপনাদের যে পরিণমন সম্পর্কে একটু বলবো। বিকাশের প্রক্রিয়া হিসেবে পরিণমন এবং শিখন, আমাদের বিকাশ কিভাবে ঘটছে সেটা সাধারণত দুই রকম ভাবে ঘটে, বা আমাদের বিকাশের প্রক্রিয়াটা মূলত দুই রকম ভাবে হয়ে থাকে। একটাকে আমরা বলি কি পরিণমন, এবং অপরটাকে আমরা বলি কি শিখন বা লার্নিং। পরিণমন বলতে কি বোঝায় আমাকে একটু বলুন। আপনারা অনেক জানেন, আমি দেখছি, আপনারা বলুন, তারপরে আমি আপনাদের জিনিসটাকে আরেকটু ক্লিয়ার করে দেবো। বলুন বলুন। পরিণমন হলো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এটা নিজের থেকেই হয়। ওকে, ভেরি গুড। আর বাকিরা? আচ্ছা, ঠিক আছে, বেশ। পরিণমন হলো
আছে, গেসেল বলেছিলেন যে স্বকীয় অন্তর্জাত ক্ষমতাই হলো পরিণমন। ওকে, ভেরি গুড। শিপ্রা কি বলছিলেন? হ্যাঁ ম্যাম, পরিণমনটা হচ্ছে ম্যাচুরিটি, ওটা মানে বয়সের সঙ্গে সঙ্গে এনভায়রনমেন্টাল এক্সপিরিয়েন্স গ্যাদার করে ওটা অটোমেটিক কাল্টিভেট হয়। আর শিখনটা হচ্ছে লার্নিং, ওটা কোনো ফর্মাল, ইনফর্মাল বা নন ফর্মাল কোনো মিডিয়াম থেকে ওটা শেখার মাধ্যমে ওটা মানে বিহেভিয়ারাল যে চেঞ্জটা হয় সেটাই হচ্ছে লার্নিং। ওকে, ভেরি গুড। প্রত্যেকেই একদম ঠিক বলেছেন। পরিণাম আমাদের সাধারণত আমাদের দুই রকম ভাবে বিকাশ হয়। একটা কি, যেগুলো আমাদের কিছু সম্ভাবনা থাকে বা কিছু আমাদের সহজাত সম্ভাবনা থাকে যেগুলি আমাদের স্বাভাবিক বিকাশের ফলেই হয়, ব্যক্তির গুণগত এবং পরিমাণগত পরিবর্তন হয়। যেমন একটা বাচ্চা বড় হচ্ছে, তার সাথে সাথে সে হাঁটতে পারছে, তার বড় হয়ে যে হাঁটতে পারার যে ক্ষমতা, এটা ইন্টারনাল এবিলিটি, এবং এটা স্যার বড় হওয়ার সাথে সাথেই স্বাভাবিকভাবেই তার এই পরিমাণগত এবং গুণগত পরিবর্তনটা দেখা যাবে। এইটাকে বলা হয় কি, পরিণমন। এর জন্য শিশুকে অনুশীলন করতে হয় না, তাকে অভ্যাস করতে হয় না, এটা স্বাভাবিকভাবেই ঘটে। আমি একটু পরে আপনার কোয়েশ্চেন দেখছি, কেউ একটা কিছু কোয়েশ্চেন লিখছে। হ্যাঁ, আমি দেখছি, একটু আপনারা এটা বুঝে নেন। ম্যাচুরেশন কি, সহজাত সম্ভাবনাগুলির বিকাশ, যার ফলে স্বাভাবিক বিকাশ, ফলে ব্যক্তির গুণগত পরিমাণগত পরিবর্তনকেই পরিণমন বলে। এর জন্য শিশুকে অনুশীলনও করতে হয় না এবং এটি স্বাভাবিকভাবেই ঘটে। যেমন আমরা বড় হলাম, আমরা হাঁটতে পারছি, এটা স্বাভাবিকভাবে হচ্ছে, এটা হলো পরিণমন। আর শিখন কি, এটা হলো অনুশীলনের ফলে প্রাণীর মধ্যে যে স্থায়ী পরিবর্তন আসে তাকে বলা হয় শিখন। অর্থাৎ আমাদের শিখনটা শিখতে হচ্ছে, আমাদেরকে অনুশীলন করতে হচ্ছে। একটা বাচ্চা যখন প্রথমে হাঁটতে শিখছে এবং সে হাঁটতে শিখতে শিখতে কি হচ্ছে, সে যদি দীর্ঘদিন অনুশীলন করে যে সে অলিম্পিকে যাবে, তাহলে তাকে অলিম্পিকে যাওয়ার মতো করে রেস করার জন্য তাকে অনুশীলন করতে হচ্ছে, তাকে রোজ সকালে উঠে প্র্যাকটিস করতে হচ্ছে এবং তাকে তার স্পিডটাকে বাড়াতে হচ্ছে। এটাকে বলা হয় শিখন। তাহলে আমরা বলতে পারি যে পরিণমন ছাড়া আমাদের শিখন পসিবল না। আমাদের মিনিমাম যেটা জিনিস সেটা হলো আমাদের পরিণমন প্রয়োজন। উইদাউট পরিণমন, আমাদের উইদাউট ম্যাচুরেশন আমাদের শিখন পসিবল নয়। উডওয়ার্থ কি বলেছেন, যা ব্যক্তির আচরণের পরিবর্তন আনে এবং ব্যক্তির পূর্ববর্তী আচরণ এবং অভিজ্ঞতার পরিবর্তন ঘটায় তাকেই শিখন বলে। মডিফিকেশন অফ বিহেভিয়ার, শিখন মানে আমরা জানি মডিফিকেশন অফ বিহেভিয়ার, অর্থাৎ আমাদের পূর্ববর্তী আমরা যে ধরনের আচরণ করতাম, অনুশীলনের ফলে আমাদের আচরণের একটা যখন পরিবর্তন ঘটছে সেটাকেই বলা হয় কি শিখন। আপনারা যদি বিএড করেন বা আপনারা যদি কেউ বিএড করে থাকেন, বিএডে কি করা হয়, আপনারা পড়াতে হয়তো জানছেন, কিন্তু আপনাদের কি ধরনের আচরণ করা উচিত একজন ক্লাসে গিয়ে, আপনারা ক্লাসে গিয়ে কোন ধরনের কথা বললে স্টুডেন্টরা কোন রকম খারাপ পাবে না, বা কিভাবে চলাফেরা করলে, এক জায়গায় বসে পড়াবে না হেঁটে হেঁটে পড়াবেন, কিভাবে পড়ালে একজনের বাচ্চারা বুঝতে পারবে, এগুলো কি আমাদের শিখনের প্রয়োজন। এবং এই শেখার ফলে কি আমাদের, ওই জন্য বিএড কে বলা হয় কি যে শিখানো হয় কি আমাদের মডিফিকেশন অফ বিহেভিয়ার, আমাদের আচরণের পরিবর্তন ঘটানো হয়। এবং এই একটা পরিণাম এবং শিখন পরস্পরের সাথে সম্পর্কিত। শিখনটা কি আমাদের অভিজ্ঞতা, কিরকম অভিজ্ঞতা, যে একটা বাচ্চাকে যখন বারবার করে বলা হয়, মা বাবারা যখন আমাদেরকে বলে এটা করিস না রে, এটা করিস না রে, আমরা শুনি না। আমরা যখন নিজে করতে যাই এবং কোন রকম সমস্যার সম্মুখীন হই, তখন শুনি যে বাবা মায়ের কথাটা শুনলে ভালো হতো। এই যে বাচ্চাটা, যেমন ও গিয়ে গরম আয়রনে হাত দিল, আয়রনে হাত দিয়ে কি হলো, সে বুঝতে পারলো যে না, হাতটা ছাঁকা লাগলো, সে আর নেক্সট টাইম থেকে এই আচরণটা করবে না। অর্থাৎ সে একটা নতুন অভিজ্ঞতা পেলো এবং তার আচরণেরও পরিবর্তন হলো, সে গরম জিনিস দেখলে সে আর হাত দেবে না। এটা হলো শিখন। শিখনের প্রচুর থিওরিজ রয়েছে, ঠিক আছে। আমাদের শিখনকে বলা হয় মূলত সাইকোলজিতে মূলত 3 ধরনের স্কুল বলা হয়। একটা বিহেভিয়ারি স্কুল রয়েছে, একটা কগনিটিভ থিওরি বা স্কুল রয়েছে, একটা কনস্ট্রাকটিভিস্ট থিওরি রয়েছে, ঠিক আছে। তো বিহেভিয়ারিস্ট থিওরি গুলো কি বলে, মূলত আমি একটা ছকের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। বিহেভিয়ারিস্ট থিওরি সাধারণত কি বলে, যে আমাদের আচরণের পরিবর্তন বা আমাদের যা মানে এই থিওরি গুলো আমাদের মানুষ বা ব্যক্তির বা কারোর আচরণের যে পরিবর্তন ঘটাচ্ছে বা আচরণে যে পরিবর্তন আনার চেষ্টা করছে, সেটাকে বলা হয় কি বিহেভিয়ারিস্ট থিওরি। কগনিটিভ থিওরি কি বলে, যে
ইনসাইড অফ দ্য লার্নার্স হেড, মানে আচরণের পরিবর্তন করলেই শুধু হবে না, একজন শিশু সেটা কি বুঝতে পারছে, আদেও বুঝতে পারছে না বুঝতে পারছে না, তার যে কগনিটিভ অর্থাৎ তার যে নলেজ গত যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেটা হয়ে যাবে কি প্রজ্ঞামূলক বা কগনিটিভ থিওরি। এবং আরেকটা হয় কনস্ট্রাকটিভিস্ট থিওরি। এখানে পূর্ব জ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের নতুন অভিজ্ঞতা বা নতুন কাজ করা, সক্রিয়ভাবে কাজ করার মাধ্যমে নতুন কিছু আবিষ্কার করা। যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি, বিহেভিয়ারিস্ট থিওরি কি বলে, পড়া মুখস্থ, নামতা ছোটবেলায় নামতা মুখস্থ হোক বা যে কোনো পড়ার ক্ষেত্রে আমরা মুখস্থ করতাম যে হ্যাঁ 1 1 1 2 1 2 এইভাবে মুখস্থ করতাম, এটা হলো আমাদের আচরণের পরিবর্তন, বিহেভিয়ার। কগনিটিভ কি বলে যে না আমাদের শুধু মুখস্থ করলেই হবে না, এখন এই যে এই পড়াগুলো আপনারা যেগুলো করছেন এগুলো কি মুখস্থ করে হবে, হবে না, আপনাদেরকে বুঝতে হবে কগনিটিভ কি, কগনিটিভ থিওরি কি বলতে চাইছে এগুলো আপনাকে বুঝতে হবে। এই যে আপনি যখন আপনার ধ্যান ধারণা আপনার চিন্তা শক্তিগুলোকে কাজে লাগাচ্ছেন, এটা হলো কি প্রজ্ঞামূলক তত্ত্ব। আর আরেকটা কি হয় কনস্ট্রাকটিভিস্ট থিওরি, যেটা কি বলে যে আপনি যখন বুঝলেন এবং বুঝে আপনি ওটাকে নিজের মতো করে কোনো সিচুয়েশনে অ্যাপ্লাই করলেন, কোনো কিছু সক্রিয়ভাবে কাজ করলেন, সেটাকে বলা হয় কনস্ট্রাকটিভিস্ট। কনস্ট্রাক্ট মানে কিছু নির্মাণ করা। তো বিহেভিয়ারিস্ট থিওরির মধ্যে কি কি পড়ে, কানেকশনিজম, কানেকশনিজম মানে কানেক্ট করে, কানেক্ট কিসের মাধ্যমে, বিভিন্ন বিষয়ের মধ্যে। আমি সংযোজনবাদ আমি যখন থর্নডাইকে পড়াবো তখন আমি বলবো এগুলোকে একটা একটা করে এলাবোরেট করে যে কানেকশনিজম কি অর্থাৎ সংযোজনবাদ কি, যেটা থর্নডাইকের থিওরিটাকে বলা হয়। এছাড়াও রয়েছে গাট্রিজ থিওরি, কন্টিনজিনিয়াস থিওরি বা সংলগ্ন তত্ত্ব, প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্ব যেটাকে বলা হয় কন্ডিশনিং থিওরি, এবং স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং থিওরি, এই নামগুলো আপনারা শুনেছেন। এছাড়া রয়েছে হালের থিওরি। কগনিটিভ থিওরির মধ্যে কি কি রয়েছে, গেস্টাল্ট থিওরি, কফকা, কোহলার, ওয়ার্ডহাইমার এনারা তৈরি করেছেন গেস্টাল্ট থিওরি, ইনসাইটফুল লার্নিং। ফিল্ড থিওরি, কার্ট লিউইনের ফিল্ড থিওরি, আসুবেলের ভার্বাল লার্নিং থিওরি, টলম্যানের সাইং গেস্টাল্ট থিওরি, নেক্সট কে ব্রুনারের থিওরি। এছাড়াও রয়েছে সোশ্যাল কগনিটিভ থিওরি যেটা বান্দুরা দিয়েছিলেন, আর কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ যেটা আমি বললামই। এই কয়েকটা থিওরি রয়েছে, সেগুলো আমরা এলাবোরেট করে আলাদা আলাদা করে পড়বো, কিন্তু আপনাদের কোয়েশ্চেন এরকম ভাবে আসতেই পারে যে স্কিনারের থিওরি কোন ধরনের মধ্যে পড়ে, বিহেভিয়ারিস্ট না কগনিটিভ না কনস্ট্রাকটিভিস্ট, তখন আপনাদেরকে লিখতে হবে। কানেকশনিজমের মধ্যে কোন থিওরি পড়ছে, থর্নডাইকের থিওরি পড়ছে। এই বিষয়গুলো এইভাবে কোয়েশ্চেনে আসে। তো আমি একটা ছকের মাধ্যমে যাতে আপনারা এট এ গ্লান্স মনে রাখতে পারেন সেই জন্য দিয়েছি। আচ্ছা, আমি এটাতে যাওয়ার আগে কেউ জিভ দিয়ে জল টল ফেলবেন না। আমি দেখি কি একজন কিছু একটা কোয়েশ্চেন করেছে এমসিকিউতে, যদি গ্রিক এবং ল্যাটিন দুটো অপশন থাকে কোনটা অপশন চুজ করব। কি সুশীল রায়ের বুক না, পার্সোনালিটি কথা বলছেন তো, পার্সোনালিটি শব্দটি মূলত এসেছে ল্যাটিন শব্দ পার্সোনা থেকে, যেখানে কি গ্রিকের মানুষেরা আগে মুখোশ পরতো, ঠিক আছে, ওই জন্য এটাকে বলা হয়। আচ্ছা, এবার আমাদের সামনে কি প্রত্যেকের পছন্দের, আমি জানি না প্রত্যেকের কিনা আমি বলবো না, অনেকেরই পছন্দের খাবারের চিত্র আমরা দেখতে পাচ্ছি, বিরিয়ানি এবং ফুচকা। এটা দেখে কি হচ্ছে, কার কার জিভে জল আসলো, কার কার খেতে ইচ্ছা করলো, অনেকেরই ইচ্ছা করবে খেতে। এই যে আমাদের খাবারটা দেখে আমরা কিন্তু খাবারটা পাচ্ছি না, আমাদের শুধুমাত্র খাবারটা দেখেই আমাদের মনে একটা কি যে চলে আসতেই আমরা খাবো, বা আমাদের জিভে একটা জল চলে আসছে দেখেই। এইটাকে প্রাচীন অনুবর্তন তত্ত্বের মাধ্যমে প্যাভলভ খুব সুন্দরভাবে তুলে ধরেছিলেন। ক্লাসিক্যাল কন্ডিশনিং, প্রাচীন অনুবর্তন তত্ত্ব বা প্যাভলভের ক্লাসিক্যাল কন্ডিশনিং তত্ত্বের মধ্যে দেওয়া হয়েছে। এখানে তিনি কি বলছেন সেটা আমরা পরবর্তীকালে জানবো। আগে দেখি যে প্যাভলভ কে ছিলেন। প্যাভলভ ছিলেন একজন শরীরতত্ত্ববিদ। শরীরতত্ত্ববিদ ছিলেন আইভেন প্যাভলভ, যিনি ছিলেন রাশিয়ান শরীরতত্ত্ববিদ, এবং তিনি 1904 সালে এই অনুবর্তন প্রক্রিয়ার জন্য একটি পুরস্কারও পেয়েছিলেন। প্রাচীন অনুবর্তনের আবিষ্কারের জন্য তিনি মনোবিজ্ঞানের সর্বাধিক পরিচিতি পান। প্রাচীন অনুবর্তন প্রথম, আমাদের যদি বিহেভিয়ারিস্ট থিওরির মধ্যে আমরা পড়ি তাহলে প্রাচীন অনুবর্তন প্রথম আসে, হ্যাঁ, এবং এই প্রাচীন অনুবর্তনকে কেন্দ্র করেই আমাদের ওয়াটসন, জে বি ওয়াটসন বিহেভিয়ারিস্ট, এই কনসেপ্টটা তিনি দিয়েছিলেন।
প্যাভলভ দেননি, প্যাভলভ শুধু একটি পরীক্ষা করেছিলেন এবং তার পরীক্ষার উপর ভিত্তি করে জে.বি. ওয়াটসন তিনি এই বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচ এই কনসেপ্টটা দিয়েছিলেন বা এই নামটা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে মানে আমাদের শিশুদের বা বাচ্চাদেরকে যেমন ভাবে আমরা গড়ে তুলতে চাই, আমরা তেমন ভাবে তাদের আচরণের পরিবর্তন করাতে চাই, আমরা সেভাবেই করাতে পারি। তো প্যাভলভ কি বলেছিলেন আমরা আগে সেটা জেনে নিই আজকে। প্যাভলভের থিওরি পড়ার আগে আমাদের দুটো জিনিস জানা প্রয়োজন, একটা কি উদ্দীপক এবং আরেকটা হলো প্রতিক্রিয়া। আমাদের এই দুটো বিষয় সম্পর্কে আগে ধারণা থাকা প্রয়োজন। উদ্দীপক কাকে বলে বলুন আপনারা, আমি জানি আপনারা জানেন, বলুন উদ্দীপক কাকে বলে? জানে না কেউ? যার কারণে আমরা প্রতিক্রিয়াটা দিই। ওকে, যার দ্বারা মানুষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এবং সেই উত্তেজনাবশত মানুষ একটি ঘটনা বা কোনো কিছুর প্রতি প্রতিক্রিয়া করে। ওকে, ভেরি গুড। আচ্ছা, তার মানে উদ্দীপক এবং প্রতিক্রিয়া সম্পর্কে একটা ধারণা সকলের মধ্যেই কম বেশি রয়েছে। আমরা এই ছবিটাতে কি দেখতে পাচ্ছি যে একটা টর্চ মারা হচ্ছে এবং একজন চোখ বন্ধ হচ্ছে। আমাদের চোখের সামনে যদি হট করে টর্চের আলো আসে বা হট করে কোনো বড় লাইট আসে, আমাদের কি হবে? চোখ বন্ধ হয়ে যাবে, তাই তো? তো উদ্দীপক হলো যে সেই সমস্ত বস্তু বা সেই সমস্ত জিনিস যা আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে, আমাদের পঞ্চ ইন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা এবং ত্বক, এই পাঁচটা ইন্দ্রিয়কে উদ্দীপিত করছে বা উত্তেজিত করছে, তাকেই উদ্দীপক বলে। আমাদের এখানে কি টর্চের আলো, এটা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে কাকে উদ্দীপিত করছে? চোখকে। চোখকে একটা আলো সৃষ্টি করছে, যেটা আমাদের চোখে একটা এফেক্ট ফেলছে। এটাকে বলা হয় কি, অর্থাৎ এই বস্তুটাকে বা এই জিনিসটাকে বা যা কিছুকে বলা হয় উদ্দীপক। প্রতিক্রিয়া কি? আমরা যখন উদ্দীপকের পরিপ্রেক্ষিতে আমরা যে ধরনের আচরণ করে থাকি, যে আমরা চোখ বন্ধ করে নিলাম, বা ধরুন আমি যদি বিরিয়ানির ছবি দেখালাম আপনাদের সামনে, ফুচকার ছবি দেখালাম, ছবিটা কি? আপনাদের উদ্দীপক, আপনাদের পঞ্চ ইন্দ্রিয়কে, আপনাদের চোখকে উদ্দীপিত করছে এবং আপনাদের জিভকে উদ্দীপিত করছে আমি যদি বলি, এবং তার ফলে আপনাদের আচরণ কি হলো? জিভে জল চলে আসলো। এটা হলো প্রতিক্রিয়া। অর্থাৎ যে বস্তু বা যে জিনিস বা যে যা কিছু আমাদের উদ্দীপিত করছে তার পরিপ্রেক্ষিতে আমরা যখন আচরণ করি সেটাকে বলা হয় প্রতিক্রিয়া। প্যাভলভ কি করেছিলেন? প্যাভলভ একটি কুকুরের উপর একটি পরীক্ষা করেছিলেন, আমরা জানি। তিনি প্রথম পর্যায়ে কন্ডিশনিং এর একটু স্লাইডটা দেখান না। ওকে, এটা বলছেন? ম্যাম আমার কাছে শো হচ্ছে না, একটু দাঁড়ান। হ্যাঁ ম্যাম, এইটা। ওকে, প্যাভলভ ক্লাসিক্যাল কন্ডিশনিং এর কথা বলেছিলেন এবং উদ্দীপক স্টিমুলাস সম্পর্কে আমরা জানলাম, উদ্দীপক এবং প্রতিক্রিয়া। হ্যাঁ ম্যাম, ঠিক আছে, এবার চেঞ্জ করে দিন। ওকে, আচ্ছা, প্যাভলভ একটি কুকুরের উপর একটি পরীক্ষা করেছিলেন, যে পরীক্ষাটা সম্পর্কে আমরা খুব ভালো মতো জানি। তিনি প্রথম পর্যায়ে আমরা যদি দেখি যে কুকুরকে খাদ্য দেওয়া হতো এবং খাদ্য দেখে কুকুরের কি হবে? লালাক্ষরণ হবে, ঠিক? নেক্সট পর্যায়ে তিনি কি করলেন, যে খাদ্য তো দিলেন ঠিকই কুকুরটিকে, কিন্তু তার সাথে সাথে তার আগে একটা করে ঘন্টার ধ্বনি বাজালেন প্যাভলভ, এবং তার ফলে খাবার দেখেই কুকুরটি লালাক্ষরণ হলো। তারপর যখন কিছুদিন, দীর্ঘ কয়েকদিন, আমি এক্সাক্ট টাইম বলতে পারবো না, অনেক দিন, দীর্ঘদিনের পরীক্ষার পরে তিনি কি দেখলেন, যে শুধুমাত্র ঘন্টার ধ্বনির দ্বারাই কি হচ্ছে? কুকুরটি লালাক্ষরণ হচ্ছে, ঠিক? এবার আমাকে এখানে বলা হচ্ছে কি, আমি যদি বলি যে কুকুরের এই যে খাদ্যটা কি আমাদের উদ্দীপক? খাদ্য দেখে কুকুরের লালাক্ষরণ হচ্ছে, লালাক্ষরণটা কি? প্রতিক্রিয়া। এবার আমাকে আপনারা বলুন, খাদ্য দেখে লালাক্ষরণ হওয়াটা স্বাভাবিক নাকি ঘন্টার ধ্বনি শুনে লালাক্ষরণ হওয়াটা স্বাভাবিক? খাদ্য দেখে লালাক্ষরণ হওয়াটা স্বাভাবিক, যেটা মানে আনকন্ডিশনাল স্টিমুলাস। ভেরি গুড। ঘন্টা যেটা, সেটা কন্ডিশনাল স্টিমুলাস। ভেরি গুড। তার মানে খাদ্যটাকে আমরা বলতে পারি কি? স্বাভাবিক উদ্দীপক। এটা স্বাভাবিক কারণেই হচ্ছে, আমাদের খাদ্য স্বাভাবিক ব্যাপার, এবং আমাদের প্রতিক্রিয়া কি? স্বাভাবিক প্রতিক্রিয়া, লালাক্ষরণ।
স্বাভাবিকভাবে উদ্দীপক খাবার দেখে স্বাভাবিকভাবে আমরা প্রতিক্রিয়া করে থাকি কি আমাদের লালাক্ষরণ হচ্ছে। নেক্সট কি, খাবার আমরা জানলাম স্বাভাবিক উদ্দীপক এবং লালাক্ষরণ স্বাভাবিক প্রতিক্রিয়া, কিন্তু ঘন্টার ধ্বনিটা কি কৃত্রিম, এটা স্বাভাবিক কোনো ব্যাপার না। আপনাদের সামনে যদি এখন ঘন্টা বাজে আপনাদের লালাক্ষরণ হবে না, এটা একটা কৃত্রিম ব্যাপার, তাই তো? তাই এটাকে আমরা বলবো কি কৃত্রিম উদ্দীপক বা কন্ডিশনাল স্টিমুলাস। ঠিক আছে, এই কিছুদিন যখন এই প্রথম পরীক্ষাটা চললো, তারপরে কি দেখা যাবে যে আমাদের কৃত্রিম উদ্দীপক দ্বারা আমাদের কি হচ্ছে, একটা কৃত্রিম ভাবে প্রতিক্রিয়া তৈরি করা হচ্ছে, যেটা কি হবে লালাক্ষরণ। তাহলে আমরা যদি প্রাচীন অনুবর্তনকে 3টি পর্যায়ে ভাগ করি, তাহলে প্রথমে আমরা কি দেখতে পাবো, স্বাভাবিক উদ্দীপক খাবার এবং তার ফলে কি স্বাভাবিক প্রতিক্রিয়া আমাদের স্যালিভেশন বা লালাক্ষরণ হয়েছে। এটা হলো অনুবর্তনের পূর্বে আনকন্ডিশনাল স্টিমুলাস ফুড এবং আনকন্ডিশনাল রেসপন্স কি স্যালাইভা বা লালাক্ষরণ। অনুবর্তনের সময় কি হলো, আমাদের খাবার দেওয়া হলো আনকন্ডিশনাল স্টিমুলাস প্লাস ন্যাচারাল স্টিমুলাস কি বেল, এবং তার সাথে সাথে কি স্বাভাবিক প্রতিক্রিয়া আমাদের আনকন্ডিশনাল রেসপন্স আমাদের স্যালাইভা হচ্ছে। এবার কি অনুবর্তনের পরে কি দেখা গেল, এটা আমাদের কন্ডিশন স্টিমুলাস বা কৃত্রিম উদ্দীপকে পরিবর্তিত হয়েছে। অনুবর্তনের সময় কিন্তু আমাদের এটা উদ্দীপকে আসেনি, কারণ ঘন্টার ধ্বনি শুনে কিন্তু আমাদের লালাক্ষরণ হচ্ছিল না, তখন আমাদের খাবার দেখেই লালাক্ষরণ হচ্ছিল। এটা দীর্ঘদিন চলার পরে তারপর এটা কন্ডিশন একটা অনুবর্তন সৃষ্টি করা হয়েছিল বা একটা কৃত্রিম উদ্দীপক তৈরি করা হয়েছিল অনুবর্তনের পর, যেটাকে বলা হয় বেল বা ঘন্টার ধ্বনি কন্ডিশনাল স্টিমুলাস। আর যার ফলে কি হলো, আমাদের কন্ডিশন ভাবে একটা কন্ডিশন বলেন একটা সংযোগ তৈরি করা হলো। যে ছোটবেলায় কি হতো, যে মা বাবা কি বলতো, যে যা পাশের দোকান থেকে মুদিখানা নিয়ে আয়, একটা চকলেট দেব, একটা চুক্তি করা হতো, তাই তো? তোমরা ছুটতে ছুটতে চলে যেতে চকলেট নেওয়ার জন্য, নেওয়ার আশাতে। এই যে একটা চুক্তি, অনুবর্তন প্রক্রিয়াটাও ঠিক সেই রকমই। বেলের সাথে আমাদের লালাক্ষরণের একটা চুক্তি বা একটা সংযোগ তৈরি করা হলো দীর্ঘদিন অভ্যাস করার ফলে। এটাকে বলা হয় কি অনুবর্তনের পরে। এবং তাহলে আমরা কি বলবো, প্রাচীন অনুবর্তন মানে আমাদের যখন স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তে কৃত্রিম উদ্দীপক দ্বারা আমাদের একটা কৃত্রিম প্রতিক্রিয়া তৈরি করা হচ্ছে, সেটাকেই বলা হয় কি প্রাচীন অনুবর্তন। ক্লিয়ার? আচ্ছা, এবার এর একদম বাস্তব উদাহরণ আমি যদি বলি, আমাদের গরমকালে, এখন শীতকাল যদিও, কিন্তু গরমকালে আমাদের এরকম রাস্তা দিয়ে আইসক্রিম কাকুরা যায় ঘন্টা বাজাতে বাজাতে, বা ছোট থেকে আমাদেরকে একটা ধারণা থেকে, হ্যাঁ যে আইসক্রিমের বেল বাজাতে বাজাতে কাকুরা যাচ্ছে মানে আইসক্রিমের বেলের আওয়াজ শুনে আমাদের কি মনে হয় যে হ্যাঁ আসছে, আইসক্রিম আসছে, তখন আমাদের একটা কি আইসক্রিম খাওয়ার প্রতি একটা ক্রেভিংস জন্মায়, তাই তো? এটা কি আমাদের বাস্তব উদাহরণ। আমরা কিন্তু আইসক্রিমটাকে চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু তার বেলের আওয়াজ আমরা দীর্ঘদিন অনেক দিন ধরে ছোট থেকে আমরা দেখে আসছি যে গরমকালে এই সময় কাকু বেল বাজাতে বাজাতে আইসক্রিম নিয়ে যায়। আমাদের ওই আওয়াজ শুনেই আমাদের কি হয়, আইসক্রিম খাওয়ার একটা ইচ্ছে বা চাহিদা জাগে। তো আমরা এটাও বলতে পারি আমাদের বাস্তব উদাহরণ। এবার এই আইসক্রিমের কথা যখন হচ্ছে, তো আইসক্রিমের এই যে এরকম কৌটো বা আইসক্রিম বলো চকলেটস বলো, আমরা বাঙালি, আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম ফ্রিজে হোক ঘরে হোক এরকম একটা কৌটো থাকে। কিন্তু কথা হচ্ছে যে এই কৌটোতে থাকে কি, হয় মটরশুঁটি, নয় মশলা বাটা, নয় সুতো, এরকমই থাকে। আইসক্রিম খুব কমই থাকে। তো তুমি একদিন উঠে ফ্রিজ খুললে এরকম আইসক্রিম দেখতে পেলে, আইসক্রিম দেখতে পেয়ে খুললে দেখলে না ওখানে আইসক্রিম নেই, মশলা বাটা। নেক্সট দিন আবার তুমি ফ্রিজ খুলে এই আইসক্রিমের কৌটো দেখতে পেতে পেতে যে বাহ আবার আইসক্রিম আছে বলে খুললে দেখলে মটরশুঁটি। তো আপনি এরকম কদিন বোকা হবে? খুব জোর 4 দিন 5 দিন, কিন্তু 6 দিনের দিন বুঝে যাবে যে না ওখানে মা কিছু না কিছু অন্য রেখেছে, আইসক্রিম তো নাই। তো 6 নাম্বার দিনের দিন আপনারা আর খুলবেনই না, আইসক্রিমের কৌটোটাই হাতই দেবেন না, দূর। তো এইটাকে প্রাচীন অনুবর্তনের ভাষায় বা প্যাভলক বলেছেন কি অপানুবর্তন। কুকুর, কিন্তু তার তো মিনিমাম বুদ্ধি আছে যে তাকে দিনের পর দিন এরকম ভাবে ঠকানো হবে যে আবার এরকম ঘন্টা বাজানো হবে কিন্তু খাবার দেওয়া হচ্ছে না, তখন কি হবে, তার অনুবর্তন প্রক্রিয়াটা হ্রাস পাবে। সে হয়তো 2 দিন ঠকবে, 4 দিন ঠকবে, কিন্তু 5 দিনের দিন সে বুঝে যাবে যে না আমাকে বোকা বানাচ্ছে। তো অপানুবর্তন বা এক্সটেনশন বলতে কি বোঝায়, অনুবর্তনের পর দীর্ঘ সময়ব্যাপী যদি খাদ্য না দেওয়া হয়
তাহলে ক্রমশ লালাক্ষরণ মানে অনুবর্তিত প্রক্রিয়ার পরিমাণ হ্রাস পেতে থাকবে এবং অবশেষে তা বন্ধই হয়ে যাবে, অর্থাৎ কুকুরেরা লালাক্ষরণই হবে না ঘন্টার ধ্বনি শুনে। একে বলা হয় অপানুবর্তন, অর্থাৎ অনুবর্তনের বিলুপ্তি। অনুবর্তনকে স্থায়ী করতে হলে ঘন্টার ধ্বনির সঙ্গে মাঝে মাঝে স্বাভাবিক উদ্দীপক বা খাদ্যবস্তুও দিতে হবে। যদি খাদ্য না দেওয়া হয় তাহলে তার অনুবর্তন প্রক্রিয়ার বিলোপ সাধন ঘটবে। এটাকে বলা হয় অপানুবর্তন। এবার বিলোপ ঘটে গেল মানে কি শেষ হয়ে গেল? না, আমরা এটাকে পুনরায় নিয়ে আসতে পারি, পুনরায় রিকভার করতে পারি, যেটাকে বলা হয় কি স্পন্টেনিয়াস রিকভারি বা অনুবর্তনের স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন। অপানুবর্তন হয়ে গেল, তুমি হয়তো বোকা বেনে গেলে বা কুকুরটা হয়তো লালাক্ষরণ হচ্ছে না, কিন্তু আবার যদি দীর্ঘদিনের পর দেখা হয় যে কুকুরটাকে আবার ঘন্টার ধ্বনির সাথে খাবারও দেওয়া হচ্ছে, পুনরায় এই পরীক্ষাটা যদি আবার চালানো হয় তাহলে কি যাবে, আবার পুনরায় অনুবর্তন প্রক্রিয়াটা চলে আসবে। অনুবর্তনের পরে যদি ঘটনাটাকে পুনরায় কয়েকবার পরীক্ষামূলক পরিস্থিতিতে আনা হয় তাহলে অনুবর্তন প্রতিক্রিয়াটি কিছু সময় পর পুনরায় ফিরে আসবে। একেই বলে অনুবর্তনের স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন। ক্লিয়ার? এবার আমরা দেখব যে প্রাচীন অনুবর্তনের কিছু বৈশিষ্ট্য দেখা যায়, প্রাচীন অনুবর্তনের কিছু নির্দিষ্ট নীতি রয়েছে। হ্যাঁ, এই নীতিগুলোকে খুব ভালো করে আপনারা পড়বেন। কি নীতি? অনুবর্তিত উদ্দীপকের উপস্থাপন। অনুবর্তিত উদ্দীপকের উপস্থাপন বলতে কি বোঝায়, যে এখানে স্বাভাবিক উদ্দীপকের আগে অনুবর্তিত উদ্দীপককে উপস্থাপন করতে হবে। মানে খাবার দেওয়ার আগে ঘন্টার ধ্বনিকে আগে উপস্থাপন করতে হবে, না তো খাবার দেওয়ার পরে যদি ঘন্টা বাজে কুকুর আর পাত্তাই দেবে না যে কি ঘন্টা বাজছে আমি খাই। আগে ঘন্টার ধ্বনিকে দিতে হবে, তারপর খাবার দিতে হবে, তারপরে কুকুরের লালাক্ষরণ হবে। এটা হলো অনুবর্তিত উদ্দীপকের উপস্থাপন। নেক্সট, উদ্দীপক দুটির পর্যায়ক্রমিক উপস্থাপন, অর্থাৎ খাবার দেওয়া, ঘন্টার ধ্বনির রেস্ট থাকতে থাকতেই তোমাকে খাবার দিতে হবে। তুমি আধা ঘন্টা আগে ঘন্টা বাজিয়ে চলে গেলে তারপর আধা ঘন্টা পর খাবার নিয়ে আসলে তাহলে এইভাবে হবে না। খাবার ঘন্টার ধ্বনির রেস্ট থাকতে থাকতে দুটোর পর্যায়ক্রমিক, অর্থাৎ একটার সাথে সাথে আরেকটাকে রেস্ট থাকতে থাকতে দিতে হবে। এটাকে বলা হয় অ্যাকুইজিশন বা উদ্দীপক দুটির পর্যায়ক্রমিক উপস্থাপন। নেক্সট, উদ্দীপক দুটির পুনরাবৃত্তি। আমাদের অনুবর্তন কিভাবে হচ্ছে, যে আমাদের পুনরাবৃত্তি ঘটাতে হচ্ছে। 1 দিন, 2 দিন, 4 দিন, 6 দিন, 10 দিন, যতদিন না অনুবর্তন হচ্ছে ততদিন উদ্দীপক স্টিমুলি উদ্দীপকগুলোকে দিয়েই যেতে হবে। নেক্সট, আপনারা এটা খুব ভালো করে মনে রাখবেন, উদ্দীপকের নির্দিষ্টকরণ বা স্টিমুলাস জেনারেলাইজেশন। জেনারেলাইজেশন এই শব্দটি আমরা মূলত, আপনারা যদি এডুকেশনাল রিসার্চ পড়ে থাকেন তাহলে শব্দটা শুনে হবেন। জেনারেলাইজেশন বলতে কি বোঝায়, আমাকে কেউ বলতে পারবে জেনারেলাইজেশন শব্দটার মানে কি? এখানে অনুবর্তনে কি বলছে সেটা আমি জানতে চাইছি না, আমি জানতে চাইছি যে জেনারেলাইজেশন বলতে কি বোঝায়। সাধারণ বিশেষ থেকে সামান্যের দিকে আসা ব্যাপারটাকে। আচ্ছা, আর যেমন যদি কোনো আমরা গাছ দেখি, গাছের সবটাই দেখবো, আলাদা করে তাকে আমরা ব্রাঞ্চেস বা স্টেম কোথায়, লিভস কোথায় ভাবে দেখবো না। তো এটাকে জেনারেলাইজেশন করা হচ্ছে। ওকে ওকে, জেনারেলাইজেশন বলতে সাধারণত আমি যদি বলি যে আমরা একটু অন্যরকম ভাবে বুঝবো। হ্যাঁ, জেনারেলাইজেশন মানে আপনি ধরুন মালদাতে এসছেন, ঠিক আছে, এবার মালদাতে এসে, আচ্ছা আমার পিপিটিটা কি আটকে গেছে একটু বলবেন তো আপনারা? না ম্যাম, দেখা ম্যাম যাচ্ছে। আটকে গেছে। আটকে গেছে মনে হচ্ছে। ছবি দেখা হ্যাঁ, এবার যাচ্ছে? দেখা যাচ্ছে। আমি যে চেঞ্জ করলাম। হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, জেনারেলাইজেশন মানে আমরা সাধারণত বলতে পারি যে ধরুন আপনি মালদা এসেছেন, এবার মালদাতে এসে আপনার মনে হলো যে আপনি আম খেলেন, ঠিক আছে, এবার আপনি আম খাওয়ার পরে দেখলেন আম ভীষণ মিষ্টি, ঠিক আছে, গিয়ে এবার বলে আপনি এক জায়গাতে একটা আম খেলেন, একটা দোকানের আম খেলেন, দুটো দোকানের আম খেলেন, 3টে দোকানের আম খেলেন, দেখলেন না প্রত্যেকটা দোকানের আমই মিষ্টি। আপনি তখন বাইরে গিয়ে কি বলবেন, মালদার আম দারুণ মিষ্টি।
একটা সাধারণ ধারণা করে দিলেন, একটা জেনারেলাইজ মানে একটা নির্দিষ্ট একটা সাধারণীকরণ আপনি করে দিলেন যে না মালদার আম হয়তো খুবই মিষ্টি কয়েকটা ঘটনার উপর ভিত্তি করে। এখানে প্রাচীন অনুবর্তনের ক্ষেত্রে কি বলছে যে আমার ছবি কি দেখা যাচ্ছে যেখানে একটি কুকুর রয়েছে এবং কয়েকটা ঘন্টার ছবি দেখা যাচ্ছে? আমি কিন্তু দেখতে পাচ্ছি না আমার হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমারটা কোনো কারণে হয়তো আটকে গেছে। ওকে, তাহলে জেনারেলাইজেশন মানে প্যাভলভ কি করলেন যে এক ধরনের ঘন্টার ধ্বনি তো বাজালেন, হ্যাঁ, নেক্সট টাইম কি করলেন যখন অনুবর্তিত হয়ে গেল কুকুরটি, তারপর তিনি একটা অন্যরকম একটু ঘন্টার ধ্বনি বাজালেন। তৃতীয় দিন আরেকটু অন্যরকম ঘন্টার ধ্বনি বাজালেন, ঘন্টার ধ্বনি থাকলেন কিন্তু হয়তো আলাদা আলাদা বেল ইউজ করলেন। সেখানে প্যাভলভ কি লক্ষ্য করলেন যে কোনো ঘন্টার ধ্বনিতেই কুকুরটার লালাক্ষরণ হচ্ছে। এটাকে বলা হচ্ছে কি উদ্দীপকের নির্দিষ্টকরণ বা জেনারেলাইজেশন। এবার এরকম করলে তো সমস্যা যে এরকম যে কোনো ঘন্টা ধ্বনিতে কুকুরের লালাক্ষরণ হচ্ছে, এইরকম নীতি কে আবার বিরোধ করার জন্য তিনি কি করলেন উদ্দীপকের বৈষম্যীকরণ বা স্টিমুলাস ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন কি হবে, তার মধ্যে একটা পার্থক্য তৈরি করার মতো একটা, অর্থাৎ সে যেন একটা বেলের আওয়াজেই অনুবর্তিত হতে পারে এইরকম একটা বেলকে শক্তিশালী ভাবে তুলে ধরবেন বা পদ্ধতিগতভাবে তৈরি করবেন। কি বললাম যে জেনারেলাইজেশন প্রথমে তিনি কি দেখলেন যে তিনটে যে কোনো ঘন্টার ধ্বনিতেই আওয়াজ কুকুরটির লালাক্ষরণ হচ্ছে। এইটা হলে সমস্যা, যে কোনো আওয়াজেই যদি লালাক্ষরণ হয়, কারণ আমার চাহিদা কি আমি একটা নির্দিষ্ট বেলের আওয়াজে কুকুরটির লালাক্ষরণ করাবো, তার জন্য আমাদের কোন নীতি পালন করতে হবে, বৈষম্যীকরণ। এরপরে প্যাভলভ আরো ট্রেন করতে থাকলেন কুকুরটিকে যে না বেলের আওয়াজগুলোর মধ্যে পার্থক্য করতে হবে, তাকে একটাই বেলকে শক্তিশালী করে তুলতে হবে। এটাকে বলা হয় উদ্দীপকের বৈষম্যীকরণ বা স্টিমুলাস ডিসক্রিমিনেশন, অর্থাৎ প্রত্যেকটা বেলের সাথে প্রত্যেকটা বেলে যে পার্থক্য রয়েছে এটা যখন কুকুরটা করতে পারবে সেটাই হবে স্টিমুলাস ডিসক্রিমিনেশন। আর আমরা অপানুবর্তনের অলরেডি পড়ে নিয়েছি, অপানুবর্তনের নিয়ম মেনেও চলে এবং স্পন্টেনিয়াস রিকভারি পুনরায় আবার অনুবর্তনকে নিয়ে আসা পসিবল হয়, এই দুটো আমরা পড়েই নিয়েছি অলরেডি। আপনারা স্টিমুলাস জেনারেলাইজেশন এবং স্টিমুলাস ডিসক্রিমিনেশন এই দুটোর মধ্যে পার্থক্য খুব ভালো মতো করবেন। স্টিমুলাস জেনারেলাইজেশন প্যাভলভ এইভাবে বলেছেন। অনেক বই আবার অন্যরকম ভাবেও দেওয়া রয়েছে, আপনারা যদি পড়েন। একটা তো এই ধারণা গেল, আরেকটা ধারণা কি দেওয়া রয়েছে যে স্টিমুলাস জেনারেলাইজেশন মানে কুকুর প্যাভলভ যখন আসছে তখন কুকুরটি এই ঘন্টার ধ্বনিটাও যে উদ্দীপিত হতে পারে, আবার পায়ের আওয়াজেও হতে পারে, অর্থাৎ নির্দিষ্ট কোনো থাকছে না, নির্দিষ্ট কোনো উদ্দীপক থাকছে না, যে কোনো কিছু, হয়তো তার পায়ের আওয়াজে কুকুরটা উদ্দীপিত হচ্ছে, হয়তো ঘন্টার ধ্বনির আওয়াজে উদ্দীপিত হচ্ছে, বা লাইট জ্বালাচ্ছে, প্যাভলভ ঘরে আসার আগে হয়তো লাইট জ্বালাচ্ছে, কুকুরটি হয়তো ওই আলোতে উদ্দীপিত হচ্ছে। তো এই দুই রকম ভাবেই সাধারণত নির্দিষ্ট করা হয়ে থাকে। বোঝা গেল? আচ্ছা, এবার প্রাচীন অনুবর্তনের শিক্ষাক্ষেত্রে তাৎপর্য দেখা যাচ্ছে আমার পিপিটিটা? হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। ওকে, প্রাচীন অনুবর্তনের শিক্ষা ক্ষেত্রে তাৎপর্য কি আমি যদি বলি যে শিশুর ভাষা শিক্ষার ক্ষেত্রে আমরা খুব গুরুত্বপূর্ণভাবে দেখতে পারি প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্য, যে শিশুকে নামটা শেখানো হয় যখন, তখন সে কি করে যে দিনের পর দিন তাকে অভ্যাস করানো হয়, একটা দিনের পর দিন তাকে অভ্যাস করানো হচ্ছে। এই ক্ষেত্রে দেখা যায় শিশু যে কোনো শিখন, যে তাকে কাউকে বাবাকে দেখিয়ে এটা বাবা, মাকে দেখিয়ে এটা মা, কাকিমাকে দেখিয়ে কাকিমা, এই ধরনের শিক্ষার ক্ষেত্রে করা যেতে পারে। অভ্যাস গঠন, তার মধ্যে কুঅভ্যাসকে দূর করা এবং সুঅভ্যাস গঠন করা, যে সকালে উঠে পড়তে বসা, এটা কি ছোট থেকে শিশুদেরকে শেখানো হয়, যার ফলে কি সে বড় হয়ে একটা নির্দিষ্ট অভ্যাস, আমাদের প্রত্যেকের জীবনে একটা নির্দিষ্ট অভ্যাস রয়েছে, সেভাবে আমরা বেড়ে উঠি। প্রাক্ষবিক বিকাশ, আমাদের প্রাক্ষবিক বিকাশের ক্ষেত্রে বিশেষভাবে এই পরীক্ষাটা সহায়তা করে। আর কি আগ্রহ অনাগ্রহ সৃষ্টি এবং শিক্ষকের আচরণ এবং অনুবর্তন, আমাদের মধ্যে আমরা কোন বিষয়ের প্রতি আমাদের আগ্রহ বাড়বে, কোন বিষয় আমাদের মানে শিক্ষা ক্ষেত্রে পাঠ্য বিষয়ে শিক্ষার্থীর আগ্রহ এবং অনাগ্রহ সৃষ্টির ক্ষেত্রে কার ভূমিকা থাকবে, শিক্ষকের ভূমিকা থাকবে। একজন যেমন আমরা ম্যাথ টিচারকে দেখে বা ম্যাথ শুনে কেন ভয় পাই,
কারণ আমরা ম্যাথ হয়তো আমরা সেরকম ভাবে শিখিনি, যে সাবজেক্টের টিচার হয়তো আমরা ভালো পাইনি, সেই সাবজেক্টের প্রতি আমাদের ভয় কেন তৈরি হয়? কারণ সেই সাবজেক্টের প্রতি আমাদের আগ্রহের সৃষ্টি হয় না, টিচার শুধু ভয় দেখিয়ে মেরে ধরে আমাদেরকে দিয়ে অঙ্ক করায়, ইংরেজি করায়, গ্রামার করায়। এই শিক্ষার ক্ষেত্রে আগ্রহ অনাগ্রহ সৃষ্টিতে এই ধরনের অনুবর্তন প্রক্রিয়া কাজ করে। শিক্ষকের আচরণ এবং অনুবর্তন, শিক্ষকের প্রতি যে গভীর শ্রদ্ধা, ভালোবাসা বা শিক্ষক ক্লাসে এলে উঠে দাঁড়ানো, এগুলো আমাদের কি হয় ধীরে ধীরে এই অনুবর্তন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা শিখি। তো এই গেল প্রাচীন অনুবর্তনে আমাদের বাস্তব ক্ষেত্রে বা শিক্ষাগত তাৎপর্য। আচ্ছা, এই কোশ্চেনটার আনসার দিন যে শিশু কাঁদলে তাকে খাবার দেওয়া হয়, তাই যখন এই শিশু দেখতে চায়, খেতে চায়, তখনই সে কাঁদতে থাকে। এটা কিসের উদাহরণ? জেনারেলাইজেশন। না, অপশন দেওয়া রয়েছে দেখুন, ইনসাইট থিওরি, অন্তর্দৃষ্টি, ক্লাসিক্যাল কন্ডিশনিং, প্রাচীন অনুবর্তন। বি অপশন ক্লাসিক্যাল কন্ডিশনিং। ওকে, ভেরি গুড। কেন ক্লাসিক্যাল কন্ডিশনিং এ আগে আমাদের স্টিমুলাস, তার পরিপ্রেক্ষিতে আমরা রেসপন্স করি, ঠিক আছে? আমাদের আগে ওই যে কাঁদলে তবে খাবার পাবে, তাই সে কাঁদছে, সে যদি না কাঁদতো তাহলে সে খাবার পেতো না। কাঁদাটা কি তার উদ্দীপক বা স্টিমুলাস, এবং তার ফলে সে কি প্রতিক্রিয়া পাচ্ছে, তাকে খেতে দেওয়া হচ্ছে। তো আগে উদ্দীপক থাকবে, তারপরে প্রতিক্রিয়া থাকবে। আর সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে কি হয়, আগে আমরা প্রতিক্রিয়া করি, তারপরে উদ্দীপক আসে। হ্যাঁ, যেটা অপারেন্ট কন্ডিশনিং, যেটা বিএফ স্কিনার দিয়েছিলেন, ঠিক আছে? আচ্ছা, থর্নডাইকের তত্ত্বটি নিম্নের কোনটির সাথে আন্ডারে পড়ে? সংযোগবাদ, গেস্টাল্ট, আচরণবাদ, উপরের কোনটি নয়। কানেকশনিজম। কানেকশনিজম, সংযোগবাদ। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না ম্যাম, দেখা যাচ্ছে ক্লিয়ার। ওকে, ভেরি গুড, ভেরি গুড। কানেকশনিজম সংযোগবাদের মধ্যে পড়ছে, ঠিক আছে? কানেকশনিজম এবং বিহেভিয়ারিজম, এই দুটো মিলিয়ে কিন্তু বিহেভিয়ারিস্ট থিওরি হয়। আচরণবাদের মধ্যে প্যাভলভ, থর্নডাইক এগুলো পড়ে, এবং কানেকশনিজমের মধ্যে প্যাভলভ, স্কিনার এগুলো পড়ে আচরণবাদের মধ্যে, এবং কানেকশনিজমের মধ্যে কি পড়ে? ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, যেটা থর্নডাইক দিয়েছিলেন। এবং এই দুটো মিলে আমাদের বিহেভিয়ারিস্ট স্কুল অফ সাইকোলজি গঠিত হয়, ঠিক আছে? এগুলো আরো ডিটেলসে আপনাদেরকে পড়তে হবে। আজকের লাস্ট এবং ফাইনাল টপিক, সেটা হলো বুদ্ধি। আমাদের এই যে বিকাশ হলো, আমরা এই যে কিভাবে আচরণ করছি, এই সমস্ত কিছু আমাদের বিকাশের ক্ষেত্রে, আমাদের শিখনের ক্ষেত্রে একটা ফ্যাক্টর কি? সব উদ্দীপক কি ইন্দ্রিয়? একদমই তাই। যে কোনো উদ্দীপকই তোমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটাকে উদ্দীপিত করবেই, ঠিক আছে? আমাদের শিখনের একটা ফ্যাক্টর কি আমি যদি বলি? বুদ্ধি। আমাদের শিখনের নানান ধরনের ফ্যাক্টর হয়। আমরা এতক্ষণ কি বললাম যে আমরা কিভাবে শিখবো? প্রথমে বললাম শিখন কাকে বলে, আমাদের আচরণের পরিবর্তন। আমরা তারপর কি বললাম যে আমাদের কিভাবে শিখন হয়, এক একজন সাইকোলজিস্ট এক এক রকম ভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। তার মধ্যে আমরা আজকে শুধু প্যাভলভেরটা পড়লাম। এবারে আমরা জানবো যে শিখনের কি কি উপাদান আমি যদি বলি, আমরা কোন কোন উপাদান থেকে আমরা শিখতে পারি? এক, বুদ্ধি। এছাড়া কি? মনোযোগ। তোমরা যদি মন দিয়ে না শুনতে আজকে, তাহলে আমার ক্লাসটা এতক্ষণ কন্টিনিউ হতোই না। নেক্সট কি? আগ্রহ। আপনাদের যদি আগ্রহ না থাকে, আপনারা যদি ইন্টারেস্ট না দেখিয়ে থাকতেন, তাহলে আমার ক্লাস হতো না, শিখতে পারতেন না। আমি ধরে পাকড়ে আপনাকে শেখাতে পারবো না। আপনাদের আগ্রহ দরকার, আমাদের কি দরকার? ইন্টারেস্ট দরকার, মোটিভেশন দরকার। সেরকমই আরেকটা কি? আমাদের বুদ্ধি। এবার আমরা জানবো যে বুদ্ধি কি। বুদ্ধি সাধারণত একটা সাধারণ ক্ষমতাকে বোঝায়। হ্যাঁ, বুদ্ধি মূলত একটা ক্ষমতাকে বোঝায়, যেটা আমাদের যে কোনো পরিস্থিতিতে, যে কোনো নতুন পরিস্থিতিতে আমাদের মানিয়ে নিতে বা আমাদেরকে সামঞ্জস্য বিধান করতে সহায়তা করে। স্টার্ন কি বলেছিলেন? জীবনের নতুন সমস্যা বা পরিস্থিতির সঙ্গে সচেতনভাবে সামঞ্জস্য বিধানের সাধারণ মানসিক ক্ষমতাই হলো বুদ্ধি। অর্থাৎ এটা একটা সাধারণ মানসিক ক্ষমতা। এটা সকলের মধ্যে কিছু না কিছু থাকে। গরু, ছাগল, মানুষ, বিড়াল, পিঁপড়ে, যে কারোর মধ্যে কিছু না কিছু একটা সাধারণ মানসিক ক্ষমতা থাকে, যেটাকে বলা হয় কি? বুদ্ধি। স্টার্ন বলেছিলেন। এবং আমরা নতুন পরিস্থিতিতে নতুন ভাবে
মানিয়ে নিতে সহায়তা করি। বিনেট কি বলেছিলেন? বোধগম্যতার সম্পূর্ণতা, ক্ষমতা, একাগ্রতা এবং বিশ্লেষণমূলক চিন্তার ক্ষমতা সমবায় হলো বুদ্ধি। বাংলাগুলো না একটু জটিল, আপনি যদি একটু ইংলিশ গুলো পড়েন না, ইংরেজি বই ফলো করেন, তাহলে খুব ইজিলি সহজে বোঝা যায়। মানে আমার মনে হয় মূলত যে বাংলাটা একটু কেমন কঠিন কঠিন ভাষায় লেখা। বোধগম্যতার সম্পূর্ণতা, যে আপনি কোনো বিষয়কে কিভাবে বুঝছেন, আপনার মধ্যে কি ক্ষমতা রয়েছে এবং আপনি কিভাবে বিশ্লেষণ করছেন কোনো সিচুয়েশনকে বা কোনো পরিস্থিতিকে, সেই সমস্ত ক্ষমতাগুলোকে একত্রে, ক্ষমতার সমবায়, সেই সমস্ত ক্ষমতাগুলোকে একত্রে কি বলা হয়? বুদ্ধি। টারম্যান কি বলেছেন? বুদ্ধি হলো বিমূর্ত চিন্তনের ক্ষমতা, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং এবিলিটি আমাদের মধ্যে। আমরা বিমূর্ত ভাবে চিন্তা করতে পারি যে এই সিচুয়েশনে আমার যদি আমি বলি যে পিএসসি পরীক্ষা, ঠিক আছে, আপনার ঘরে বসে আছেন যে না পড়বো না, কিন্তু যে যার মধ্যে মিনিমাম বুদ্ধি রয়েছে সে কি করবে যে না এই এই জায়গাগুলো থেকে আমার কোয়েশ্চেন আসতে পারে, এই কোন কোন সিলেবাসে আমার কাছে কি কি সিলেবাস রয়েছে, বা আমার কাছে কিছু সিলেবাস নেই, আমার কাছে 11-12 এর বই তো আছে, 11-12 এর বই তো আছে এডুকেশনের, আমি সেটাই পড়বো। এখান থেকে প্রশ্ন আসতে পারে। অর্থাৎ চিন্তন ক্ষমতা বা বিমূর্ত চিন্তন বলতে কি বোঝায়? যে আমি কোন সিচুয়েশনে আমার সামনে কি ধরনের পরিস্থিতি আসতে পারে, এটা একটা আগে থেকে একটা চিন্তা করে নেওয়া। এই যে এই সমস্ত কিছু আমাদের নতুন পরিস্থিতিতে আমাদের চিন্তা শক্তির বিকাশ, আমাদের বিমূর্ত চিন্তনের ক্ষমতা, এই সমস্ত ক্ষমতাগুলোকে একত্রে বলা হয় কি? বুদ্ধি, এবং যেটা সকল মানুষের মধ্যে সাধারণ বুদ্ধি কম বেশি থাকে। এর বিভিন্ন থিওরিজ রয়েছে, আবার প্রচুর থিওরিজ রয়েছে। স্টার্নের ইউনিফ্যাক্টর থিওরি, সাধারণত বিনেটের বলা হয়, ইউনিফ্যাক্টর থিওরিটা সাধারণত বিনেটের বলা হয়। হ্যাঁ, তিনি আবিষ্কার করেছিলেন, কিন্তু পরবর্তীকালে স্টার্ন এটি ফেমাস করেছিলেন। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব, থর্নডাইকের কি মাল্টিপল ফ্যাক্টর থিওরি, থার্স্টনের কি গ্রুপ ফ্যাক্টর থিওরি বা প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি থিওরি, থমসনের স্যাম্পলিং থিওরি, গিলফোর্ডের ট্রাইডাইমেনশনাল থিওরি, বার্ট অ্যান্ড ভার্ননের হায়ারার্কি থিওরি, ক্যাটল থিওরি অফ ইন্টেলিজেন্স, স্টার্নবার্গের থিওরি, আর গার্ডেনারের থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স। এতগুলো থিওরি রয়েছে এবং এই প্রত্যেকটা থিওরিকে ভালো করে পড়তে হবে। যাদের পিপিটি শো করছে না, আমি তাদেরকে একবার রিকোয়েস্ট করবো কাইন্ডলি একবার করে লেফট হয়ে আবার জয়েন করুন, আশা করছি শো করবে, ঠিক আছে? এই এতগুলো থিওরিজ আমার দেওয়ার মানে কি, যে আপনারা কিছুটা হলেও পড়ুন, বাড়িতে পড়া শুরু করুন। আপনার যে হয়ে গেছে হয়তো ইউনিফ্যাক্টর থিওরি, আপনি পরেরটা থেকে শুরু করুন। এই থিওরিগুলো আপনাদেরকে জানতেই হবে। সিলেবাসে কিন্তু এতগুলো থিওরি সম্পর্কে দেওয়া নেই, কিন্তু আপনাদেরকে জানতে হবে। যা, কি সমস্যা? আচ্ছা, এবার কি আমরা জানবো বুদ্ধাঙ্ক। বুদ্ধাঙ্ক কি? আমাদের মানুষের বুদ্ধিমত্তার পরিমাপ বা মানদণ্ড। আমরা একটা মানুষের ইন্টেলিজেন্স পরিমাপ করতে পারি। এই যে পরিমাপ করার, যে বুদ্ধিমত্তার পরিমাপ করার যে মানদণ্ড, সেটাকে বলা হয় বুদ্ধাঙ্ক বা ইন্টেলিজেন্স কোশেন্ট, যা তার বয়স অনুযায়ী মেধার গাণিতিক মূল্য প্রকাশ করে। যা তার বয়স অনুযায়ী, একটা শিশুর বা একজন ব্যক্তির কোন বয়স এবং তার কতটা বুদ্ধাঙ্ক রয়েছে বা ইন্টেলিজেন্স রয়েছে, সেটাকে গাণিতিক রূপে প্রকাশ করে। এটা নির্ণয় করার বিভিন্ন ধরনের পরীক্ষা হয়, ঠিক আছে? যে তাকে ধরুন আপনাদের যদি এখন বুদ্ধাঙ্ক পরিমাপ করা হয়, আপনাকে হয়তো 11 যদি কলেজে পড়েন, আপনারা আমি ধরছি কলেজে পড়েন, সেখানে আপনাদের কি করবে যে আপনাদের ক্লাস 12 অবধি হয়তো বিভিন্ন পরীক্ষা কোয়েশ্চেন গুলো আপনাদের দেবে, দিয়ে আপনাদের দেখবে যে আপনারা কত দূর অবধি পারছেন। ক্লাস 9-10 অবধি যদি আপনারা সমস্ত অ্যান্সার দিতে পারেন, তাহলে আপনাদের সেই বয়সটাকেই ধরা হবে কি আপনাদের মেন্টাল এজ। আমরা জানবো মেন্টাল এজ কি এবং ক্রোনোলজিক্যাল এজ কি। তো বুদ্ধাঙ্ক সাধারণত এইভাবে পরিমাপ করা যায় গাণিতিক মানদণ্ডের সাহায্যে। আচ্ছা, 1905 সালে অ্যালফ্রেড বিনেট এবং থিওডর সাইমন, বিনে এবং সাইমন, এনারা দুজন মিলে প্রথম বুদ্ধিমত্তার পরীক্ষা তৈরি করেছিলেন, যা বিনে সাইমন ইন্টেলিজেন্স স্কেল নামে পরিচিত। এবং 1908 সালে তারা মেন্টাল এবিলিটি, মানসিক বয়স এবং জীবনকাল বয়স মানে ক্রোনোলজিক্যাল এজ, এই দুটোর আবিষ্কার করেছিলেন 1908 সালে, ঠিক আছে? এবং 1912 সালে উইলিয়াম স্টার্ন বুদ্ধিমত্তার গুণাঙ্ক বা ইন্টেলিজেন্ট কোশেন্ট, এই ধারণাটি প্রথম প্রস্তাব করেন। মনে থাকবে। এবার আমরা জানবো যে মেন্টাল এজ কি।
এবং ক্রোনোলজিক্যাল এজ কি? মেন্টাল এজ মানে আমি যেটা বললাম যে ধরুন একটু আগে যে উদাহরণটা দিচ্ছিলাম যে ধরুন আপনাদের কে ক্লাস 9-10 থেকে শুরু করে 11-12 অব্দি এখন পরীক্ষার কোয়েশ্চেন দেওয়া হলো, দেখা গেল কেউ হয়তো 9 অব্দি করতে পারছে, কেউ হয়তো 10-11 অব্দি করতে পারছে, তাহলে যে ক্লাস অব্দি যে করতে পারবে তার মানসিক বয়স সেটাই ধরা হবে। এটা হলো কি মেন্টাল এজ। ক্রোনোলজিক্যাল এজ কি? যেটা আপনাদের এখন বর্তমান বয়স 20 বছর, 22 বছর, 25 বছর, সেটাকে বলা হয় ক্রোনোলজিক্যাল এজ। বুদ্ধাঙ্ক নির্ণয়ের সূত্র কি? মানসিক বয়স ডিভাইডেড বাই সাধারণ বয়স মানে ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100, এর মাধ্যমে আমরা বুদ্ধাঙ্ক নির্ণয় করতে পারি। আইকিউ এর এই টেবিলটাকে খুব ভালো করে আপনারা মানে আপনারা যদি চান স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন, খুব ভালো করে দেখবেন। হ্যাঁ, এখান থেকে প্রশ্ন আসে যে আইকিউ এর রেঞ্জ যদি বিলো অ্যাবাভ 130 হয় তাহলে এটাকে বলা হয় গিফটেড বা ভেরি সুপিরিয়র ইন্টেলিজেন্স। আমি এগুলো ইংলিশেই বলছি, ঠিক আছে। 120 to 129 মানে সুপিরিয়র ইন্টেলিজেন্স মানে উচ্চ বুদ্ধি সম্পন্ন। 110 to 119 এগুলো ধরে ধরে প্রশ্ন আসে যে ধরুন আপনাকে দিয়ে দিল 71 to 79 কি বলা হয়? অপশনে দিল যে সুপিরিয়র, অ্যাভারেজ, লো অ্যাভারেজ, বর্ডার লাইন, আপনি দেবেন বর্ডার লাইন, এরকম ভাবে কোয়েশ্চেন আসে, ঠিক আছে। 55 to 70 mild mental intellectual disability, 40 to 54 moderate intellectual disability, 25 to 39 severe intellectual disability আর below 25 profound। ইন্টেলিজেন্স কিন্তু কখনো জিরো হয় না। আপনাদেরকে ইয়ে করার জন্য দিয়ে দিল যে ইন্টেলিজেন্স 20, এই জিরো। হ্যাঁ, ইন্টেলিজেন্স কখনো জিরো হয় না, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ইন্টেলিজেন্স থাকেই, গরু, ছাগল, ভেড়া, মানুষ, যে কারোর মধ্যে জিরো ইন্টেলিজেন্স বলে কিছু হয় না, ঠিক আছে। তো এটা হলো ইন্টেলিজেন্সের একটা চার্ট। এবার আমাকে এটা উদাহরণ দিন যে বুদ্ধিমত্তার দ্বি উপাদান তত্ত্বটির প্রবক্তাকে? গিলফোর্ড, থর্নডাইক, স্পিয়ারম্যান, বিনে সাইমন। স্পিয়ারম্যান। ওকে, ভেরি গুড, স্পিয়ারম্যান। সকলে একদম সঠিক আনসার দিয়েছে, ভেরি গুড। আচ্ছা, এটা আনসার দিন। একটি বুদ্ধির অভিজ্ঞায় একজন ছেলে যার বয়স কি 10 বছর, তার মানসিক বয়স কি 12 বছর, তাহলে তার আইকিউ কত হবে? 120। এত তাড়াতাড়ি কিভাবে হলো 120 বলুন ম্যাম, একবার বলুন। ম্যাম 100। আচ্ছা, 120 কিভাবে বললেন এবার আমাকে বলুন, বিশ্লেষণ করুন। 10/12 into 100। 10 কেন? ম্যাম ম্যাম ওখানে মানসিক বয়সটা 10। 10 না, মানসিক বয়স 10 না, 12/10 into 100। আর ইন্টু 100। হ্যাঁ, ওটা মানে মানসিক বয়সটা তো 12 বছর আর ক্রোনোলজিক্যাল এজটা 10 বছর। আচ্ছা, আগে ওপরে মানসিক বয়স ছিল না ওপরে ক্রোনোলজিক্যাল এজ ছিল? ছিল সে ওপরে মানসিক বয়সটা উপরে হবে। আচ্ছা, ভেরি গুড। বুদ্ধাঙ্কের সূত্র আমরা জানি মানসিক বয়স বাই ক্রোনোলজিক্যাল এজ মানে সাধারণ বয়স ইন্টু 100 মানে 12/10 ইন্টু 100 মানে 120। অপশন বি, একদম ভেরি গুড। আচ্ছা, আজকে এইটুকুই। কারোর কোন রকম প্রশ্ন আছে তাহলে আমাকে করুন, যেই জায়গাটা আমি বুঝতে পারলাম না বা কিছু আরেকবার বোঝান, আমি বুঝিয়ে দেবো। ম্যাম, এক্সাম কি শুধু মানে ওই সাবজেক্টের 100 নাম্বারের উপরে এমসিকিউ টাইপের কোশ্চেনের পরীক্ষা হবে? এখনো ওটা বলা যাচ্ছে না। হ্যাঁ, আপনাদের পেপার 1ও আসতে পারে, শুধু পেপার 1 প্লাস পেপার 2 আসতে পারে, যেখানে হয়তো আপনাদের মিনিমাম অ্যারিথমেটিক, জেনারেল অ্যাওয়ারনেস এইগুলো থাকতে পারে। তার সাথে সাথে আপনাদের পেপার 2 থাকতে পারে, আবার শুধু পেপার 2ও আসতে পারে। হ্যাঁ, এখনো এটা বলা যাচ্ছে না। আমরা সাধারণত আমি বলবো যে আপনারা একটু ইন ডিটেলস পড়বেন, এটা আমার রিকোয়েস্ট। যে আপনারা ধরুন আমি যদি সিলেবাস এসএলএসটি সিলেবাসটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো এসএলএসটি সিলেবাস, ঠিক আছে। এখানে দেখুন ফিলোসফিক্যাল ফাউন্ডেশন, সাইকোলজিক্যাল, আমি আজকে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন পড়ালাম। আপনারা যদি দেখতে পারেন তাহলে দেখবেন এখানে কিন্তু খুবই ছোট ভাবে দেওয়া রয়েছে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট অফ আ চাইল্ড, স্টেজেস এন্ড এরিয়াস অফ ডেভেলপমেন্ট,
ফিজিক্যাল, কগনিটিভ, সোশ্যাল ডেভেলপমেন্ট আপ টু দ্য স্টেজ অফ অ্যাডোলেসেন্স, অর্থাৎ প্রত্যেকটা স্টেজের, যেগুলো আমি প্রথমেই বললাম যে জন্মান্তর কাল থেকে আমাদের বার্ধক্য অবধি প্রত্যেকটা স্টেজে কি কি দৈহিক, মানসিক, সামাজিক বিকাশ দেখা যাচ্ছে, এগুলো আমাদেরকে জানতে হবে। এখানে কিন্তু আর কিচ্ছু দেয়নি, যে আমি যে থিওরি গুলো আপনাদেরকে বললাম, যে পিয়াজের থিওরি, তারপরে আর কি থর্নডাইক বলি, এরিকসনের থিওরি, ফ্রয়েডের, এগুলো কিন্তু দেয়নি, কিন্তু আপনাদেরকে এগুলো পড়তে হবে। ইন্টেলিজেন্স কি বললাম, কনসেপ্ট অ্যান্ড টু ফ্যাক্টর থিওরি অনলি দিয়েছে, কিন্তু আমাদেরকে ইন্টেলিজেন্সের উপরে ডিটেলসে জানতে হবে। পার্সোনালিটি, কনসেপ্ট অ্যান্ড ট্রেড থিওরি অনলি দিয়েছে। এইটুকু সিলেবাস পড়লে হবে না, এইটুকু সিলেবাস পড়লে কিন্তু মানে কিছুই হবে না, এটা খুবই স্বল্প। আমাদের ওভারঅল পড়তে হবে এবং আমাদের ডিটেলসে পড়তে হবে, কারণ এখন কম্পিটিশন প্রচুর হয়, আমি বারবার বলছি, ঠিক আছে? তো আপনারা যদি পিএসসির, নেটের এই সমস্ত সিলেবাস গুলো দেখেন না, তাহলে দেখবেন ওখানে আরো ডিটেলসে দেওয়া রয়েছে। এবং আমরা যখন পড়াবো অ্যাজ এ টিচার, আমার কাজ হলো আপনাদেরকে ডিটেলসে পড়ানো, এই ওপর এইটুকু পড়িয়ে ছেড়ে দেওয়া আমার কাজ না। এবং আপনারাও নিজেরাও পড়বেন। থিওরিজ অফ লার্নিং শুধুমাত্র থর্নডাইক, প্যাভলভ, স্কিনার দিয়েছে, এখানে গেস্টাল দিয়েছে, বাকি আর কিচ্ছু নেই। কিন্তু সাইকোলজি এইটুকু ব্যাপার নয়, সাইকোলজিতে আরো অনেক কিছু থাকে। এগুলোকে স্ট্রং করব, কিন্তু সাথে সাথে আমরা অনেক ডিটেলসে জানবো, ঠিক আছে? আমরা আজকে এইটুকুটা জানলাম, এখানে প্রচুর আরো ক্লাসেস হবে আপনাদের, আপনারা যদি যুক্ত হন আমাদের সাথে তাহলে জানবেন। এই যে গাইডেন্স ইন এডুকেশন অ্যান্ড ইম্প্যাক্ট, এটাও কিন্তু সাইকোলজিরই একটা পার্ট। মেন্টাল হাইজিন, এটাও সাইকোলজির একটা পার্ট, আলাদা আলাদা করে দিয়েছে। তো এই অনেক বড় সিলেবাস না, অল্প, কিন্তু আমাদের পড়তে হবে অনেক, আমাদের প্রিপারেশন রাখতে হবে অনেক বড়র জন্য। আজকের থেকে কারোর প্রশ্ন? বলছি যে সিটেট হয় না, সিটেটের ওখানে মানে মানে বিএড কমপ্লিট থাকলেই কি মানে শুধু বসে যাবে, নাকি বিএড এ অ্যাডমিশন নিলেও বসা যায়? বিএড এ অ্যাডমিশন নিলে বসা যাবে, আপনাদের 2 বছরের মধ্যে বিএড কমপ্লিট হতে হবে। ম্যাম মানে অ্যাডমিশন নিলে আর কি মানে বসতে পারবো, তাই তো? সিটেটে আপনারা অ্যাপিয়ারিং হিসেবে বসতে পারবেন, ঠিক আছে? আর একজন লিখেছেন যে সায়নী লিখেছে অ্যাপিয়ারিং বিএডরা বসতে পারবো না। তো আমি বলবো যে এটা এখনো ক্লিয়ার না। এর আগের বছর আমি যদি বলি যে একটা গেজেট এসেছিল পিএসসি, তো ওখানে বলেছিল যে অ্যাপিয়ারিং রে বসতে পারবে না, যারা কমপ্লিট হয়েছে তারা। এবার এই যে নতুন, এটা তো শুধুমাত্র একটা নোটিশ বার করেছে, গেজেট নোটিশে আমরা বলতে পারি, এর ডিটেলস নোটিশ এখনো বেরায়নি, ঠিক আছে? আমরা যখন ধীরে ধীরে নোটিশ গুলো পাবো, সেইগুলো আমরা আরো ডিটেলস ক্লিয়ার হবে। তো পিএসসি যেহেতু এটা গভর্নমেন্টের এবং মানে পাবলিক সার্ভিস কমিশন, তো এখানে আমার মনে হয় যে মানে সবে বেরালো, আমার মনে হয় এখনো চেঞ্জ হতেও পারে নিয়ম, আবার চেঞ্জ নাও হতে পারে নিয়ম, এখনো কিছু বলা যাচ্ছে না। আপনাদের কাজ কি? প্রিপারেশন নেওয়া। আচ্ছা, এই পিপিটি এর পিডিএফ ফরম্যাটটা কোথায় পাবো? এইটা মনে হয় আমাদের যে একটা গ্রুপ রয়েছে আমাদের ক্লাসের, ওখানে সমস্ত পিপিটি এবং পিডিএফ দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? মাদ্রাসায় অ্যালাউ করেছিল। হ্যাঁ, বলুন মৌমিতা সর্দার, কি কোয়েশ্চেন? ম্যাম বলছি আমাদের এই ক্লাসটা যে প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট মানে একদম ফার্স্ট পেজটাতে ছিল, স্লাইডটাতে, ওটার লাস্টের যে পয়েন্ট ছিল ওইটা একটু বুঝিয়ে দিন না। আচ্ছা, আমি বুঝিয়ে দিচ্ছি। তার আগে একজনের আমার উঠে গেছে যে আশান আপনি একটা কোয়েশ্চেন করেছেন। আশান কি আছেন ক্লাসে নাকি নেই? তাহলে আমি উত্তরটা দিতাম। আশান যদি থাকেন একটু কমেন্ট করুন বা একটু বলুন, তাহলে আমি আপনার কোয়েশ্চেনের আনসারটা দিতাম। আমি দেখিনি, উঠে গেছে। ওকে, নেই মনে হয়। ঠিক আছে, আমি মৌমিতার আনসারটা দিচ্ছি যে অনুমান যোগ্যতার নীতি, তাই তো? এটাতে আপনার প্রবলেম?
অনুমান যোগ্যতার নীতি। অনুমান যোগ্যতার নীতি বলতে সাধারণত বোঝায় যে আমরা প্রেডিক্ট করতে পারি আমাদের বিকাশ কোন পর্যায়ে কিরকম রকমের হতে পারে, এটা আমরা প্রেডিক্ট করতে পারি। একজন বাচ্চা বা একজন আমরা যদি বলি একজন ওল্ড এজ, অনেক সময় আমরা কথায় কথায় বলে থাকি না যে তোর কাছ থেকে আমি এরকম বিহেভিয়ার আশা করিনি, বলে থাকি যে তুই এরকম ধরনের অন্য ধরনের কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেন করবি সেটা আমি আশা করিনি। এটাকে বলা হয় কি অনুমান যোগ্যতার নীতি বা প্রিন্সিপাল অফ প্রেডিক্টেবিলিটি। কোন কোয়েশ্চেন একটু ক্লিয়ার করে বলুন, তাহলে আমি বুঝতে পারলাম না। না ম্যাম, কোশ্চেনটা আমার ছিল, বুঝতে পেরেছি। ও আচ্ছা, কমেন্ট আর একসাথে বোঝা যাচ্ছে না। মৌমিতা কি কোয়েশ্চেন বলুন। ম্যাম বলছিলাম এডুকেশনের জন্য, এই এসএলএসটির জন্য কি কি বই পড়তে হবে যদি একটু বলেন কাইন্ডলি। আমার কাছে যদি সাজেশন নেন তো আমি প্রথমেই বলবো যে বাংলা বই অ্যাভয়েড করতে। ঠিক আছে, মানে আমি বাংলা ভালো বইয়ের নাম সত্যি কথা বলতে আমি বলতে পারবো না, যে বাংলা ভালো বই যেখানে অথেন্টিক ইনফরমেশন রয়েছে আমি বলতে পারবো না। যেমন সাইকোলজির জন্য একদম বেসিক যাদের সাইকোলজি রয়েছে, আপনারা যদি এই এস.কে মঙ্গলের বইটা পড়েন, আমি যেহেতু আজকে সাইকোলজির ক্লাস করলাম তো আমি এটাই বলছি, যদি এস.কে মঙ্গলের বইটা পড়েন আর এস.এস চৌহানের একটা বই রয়েছে, এই দুটো যদি পড়েন তাহলে এনাফ। আর বাংলার ক্ষেত্রে মেবি জয়ন্ত মেটে এবং ওই কি বলে দেবাশিস পাল, এই দুটো বই ফলো করতে পারেন। বাট আমি বাংলার খুব একটা বেশি নই। হ্যাঁ, মানে আমি বলি একটু মানে যেহেতু আপনারা এখন হায়ার এডুকেশনের দিকে যাচ্ছেন বা আপনারা ধরুন পরবর্তীকালে যদি অন্য সেক্টরেও যান, শুধুমাত্র পিএসসিটা তো হতে পারে না কারোর গোল। তো এডুকেশনে না বিশেষ ভালো বইগুলো ইংরেজিতে রয়েছে, তো ইংরেজিটা একটু পড়া অভ্যাস করলে আমার মনে হয় মানে ভালো হবে এবং একটু সহজ, একটু হয়তো অসুবিধা হতে পারে। হ্যাঁ, নেটের বইগুলো ফলো করলেও হবে। আপনার যদি পুরো নেটের সিলেবাসটাই ভালো করে পড়েন ইন ডিটেলস, এগুলো অটোমেটিক হয়েই যাবে। ঠিক আছে, ওগুলোকে শুধুমাত্র নেটের ডিটেলস না, ওখানে হয়তো অন্যরকম ভাবে কোয়েশ্চেন হয়, এখানে কোয়েশ্চেন গুলো আমরা অন্যরকম ভাবে আলোচনা করব, আরো কিভাবে আসতে পারে এই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আলোচনা করব, এবং DSSSB এই ধরনের যে পরীক্ষাগুলো হয় সেখানে কি ধরনের কোয়েশ্চেন আছে সেগুলো আপনারা ফলো করতে পারেন। ঠিক আছে, তো বইয়ের ক্ষেত্রে আমি বলবো একটু বাংলার ক্ষেত্রে আমি সাইকোলজি বললাম, আর আপনি ইংলিশ বইগুলো যদি একটু ফলো করেন তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। বুঝলেন মৌমিতা? হ্যাঁ ম্যাম, তবে কাইন্ডলি যদি একটু বুক লিস্টটা পরে হলেও একটু শেয়ার করেন একটু সুবিধা হয়। হ্যাঁ, ওটা আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদের সমস্ত কিছু, এই যে নিচে দেখুন একটা নাম্বার দেওয়া রয়েছে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদের সমস্ত কোয়ারি সমস্ত কিছু বলে দেওয়া হবে, পিপিটি থেকে শুরু করে রেকর্ডিং ক্লাস বা কি ব্যবস্থা রয়েছে সমস্ত বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা কি দাড়ি গোফের কোয়েশ্চেনটার অ্যান্সারটা আমাদেরকেও বলে দিন। ওকে, আচ্ছা এখানে আসান যে কোয়েশ্চেন করে নেই আর ক্লাসে, যে হরমোনের প্রভাবে গোফদাড়ি উঠেছে, এখানে তো কোনো উদ্দীপককে ইন্দ্রিয় তো উদ্দীপিত করছে না। প্রথম কথা, হরমোনের প্রভাবে আমাদের গোফদাড়ি হচ্ছে, এটা আমাদের একটা বিকাশের মধ্যেও পড়ে, আমাদের বৃদ্ধির মধ্যেও পড়ে। ঠিক আছে, এটার সাথে আমাদের উদ্দীপক প্রতিক্রিয়ার কোনো সম্পর্ক না। আমরা গোফদাড়ি নিয়ে তো আচরণ করি না কোনো রকম, আমাদের গোফ হচ্ছে কি, ওটা তো কোনো আচরণ না, এখানে উদ্দীপকের কোনো ব্যাপারই আসছে না। গোফদাড়ি একটা ন্যাচারাল, আমাদের একটা বায়োলজিক্যাল ফ্যাক্টর, যেখানে আমাদের এটা আমরা বৃদ্ধি বিকাশের মধ্যে ফেলতে পারি। কিন্তু উদ্দীপক বা প্যাভলভ যেটা বলেছেন যে আমরা বাইরে থেকে, উদ্দীপক সবসময় বাইরে থেকে প্রয়োগ করা হবে নাকি ভেতর থেকে, যে বস্তু বা বিষয়টা আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে বাইরে থেকে প্রভাবিত করবে সেটাকে বলা হবে উদ্দীপক। এবার আপনি যদি বলেন যে আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, এটা আপনার ভেতরকার, এটাকে উদ্দীপক বলা হবে না। আপনার সামনে বিরিয়ানির ছবি রাখা হয়েছে বা বিরিয়ানি দেখতে পাচ্ছেন, বাইরে থেকে যে জিনিসটা আপনাদের পঞ্চ ইন্দ্রিয়কে প্রভাবিত করবে সেটাকেই বলা হবে উদ্দীপক। ঠিক আছে, বোঝা গেল সায়নী? ওকে, এবার আমার একটা রিকোয়েস্ট যে আপনাদের আমার ক্লাসটা কেমন লাগলো, যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে কমেন্টে একটা রেড লাভ দিন, আর যদি মোটামুটি ভালো অ্যাভারেজ লেগে থাকে তাহলে প্রত্যেকে কমেন্টে একটা করে হোয়াইট লাভ দিন।
এইটুকু আমি চাইবো। ম্যাম একটা প্রত্যেকে। কোশ্চেন আছে ম্যাম, বলুন। ওই ম্যাচুরেশন ইন্টারেস্টটা একটু উদাহরণ দিয়ে বোঝালে ভালো হবে। ম্যাচুরেশন ইন্টারেস্ট, ইন্টারেস্ট না ম্যাচুরেশন লার্নিং? হ্যাঁ হ্যাঁ, ম্যাচুরেশন ইন্টারেস্ট, হ্যাঁ ম্যাম। ম্যাচুরেশন মানে আমরা জানলাম কি, যে আমাদের যখন বিকাশ হয়, আমাদের বিকাশের ক্ষেত্রে আমরা দেখি কি কিছু স্বাভাবিক পরিবর্তন হয় বা কিছু স্বাভাবিক আমাদের পরিবর্তন ঘটে। দুই রকম ভাবে আমাদের বিকাশ হয়, একটা হলো স্বাভাবিক এবং আরেকটা হলো আমরা অভ্যাসের দ্বারা করে থাকি। তো আমাদের যেটা স্বাভাবিক পরিবর্তন হচ্ছে বা আমাদের যেটা স্বাভাবিকভাবে আমাদের যে ব্যক্তি সম্ভাবনাগুলির বিকাশ ঘটছে, যেমন একটা শিশু বা একটা বাচ্চা যখন হাঁটতে শিখছে, তো কি হচ্ছে সেটা তার স্বাভাবিক বিকাশ, তার বৃদ্ধি হচ্ছে কি, সে যখন হাঁটতে শিখছে পা দিয়ে সেটা তার বৃদ্ধির মধ্যে পড়ছে, এবং বৃদ্ধি দিয়ে যখন সে দৌড়াতে পারছে বা সে যখন পায়ে সঠিকভাবে হাঁটতে সক্ষম হচ্ছে, সেটাকে আমরা কি বলবো, বিকাশ। এবং এটা স্বাভাবিকভাবে ঘটছে, এটার জন্য কোনো অনুশীলনের প্রয়োজন হচ্ছে না। একটা বাচ্চা স্বাভাবিকভাবে পেনটাকে ধরতে পারছে, সে যেভাবেই ধরুক। একটা বাচ্চা স্বাভাবিকভাবে কথা বলতে পারছে, বাবলিং হোক, সে উ যে ধরনের আওয়াজ করুক, এটা কি তার স্বাভাবিক একটা ক্ষমতা, এটাকে বলা হয় পরিণমন। সে স্বাভাবিকভাবে বাবা মা এই ক্ষমতাটা যখন সে অর্জন করছে, সেটাকে বলা হয় পরিণমন। আর শিখনটা কি, আমাদের যখন পরিণমন হলো, আমরা যখন কথা বলতে পারছি বাবা মা, বা আমরা যখন হাঁটতে পারছি, ঠিক আছে, তার সাথে সাথে আমরা যখন কোনো অন্য উদ্দেশ্য সাধনের জন্য আমাদের অনুশীলন করব, যেমন আমরা সমাজে কিভাবে কথা বলবো, আমরা বড়দেরকে আপনি দিয়ে বলবো, এটা আমাদের কি অনুশীলনের প্রয়োজন। ছোটবেলায় খুবই গাল খেতাম যে মানে আমি তো খেয়েছি, আমি জানি না আপনারা খেয়েছেন কিনা, যে তুমি দিয়ে কথা বলার জন্য বা এই ধরনের কথা বলার জন্য। তখন বাড়ি থেকে আমার কন্টিনিউয়াস বলা হতো না, তোমার থেকে বড় যারা তাদেরকে আপনি দিয়ে বলতে হয়। এটাই কি আমাদের শিখনের প্রয়োজন হচ্ছে, এটা আমাদের অনুশীলনের প্রয়োজন হচ্ছে, সেটাকে বলা হয় শিখন। হাঁটতে পারছে স্বাভাবিকভাবে, এটা তার ক্ষমতা, কিন্তু অলিম্পিকে যাওয়ার জন্য যে পরিমাণে সে দৌড়াতে পারছে তার থেকে অনেক উন্নত মানের তাকে দৌড়াতে হবে, প্র্যাকটিস করতে হবে, যাতে সে মিনিটে কত কিলোমিটার যেতে পারে, এটা তাকে অভ্যাস করতে হবে। এটা হলো কি শিখন। অর্থাৎ আমাদের প্রথমে বিকাশের প্রথমে দরকার পরিণমন, এবং পরে সেই পরিণমনটা আমরা অভ্যাসের ফলে আমরা শিখনে পরিণত করতে পারি। আমাদের আচরণের যে পরিবর্তন, সেটাকে বলা হয় পরিণমন। আমাদের বিকাশ দুই রকম ভাবে ঘটে, একটা যেটা আমাদের স্বাভাবিকভাবে যে ধরনের বিকাশ ঘটছে সেটাকে বলা হয় পরিণমন, এবং যেখানে আমরা অভ্যাস করি, সমাজে চলা, আমাদের দৈহিক সব দিক থেকে আমরা যখন অভ্যাস করছি, সেটাকে বলা হয় শিখন বা লার্নিং। ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। ওকে, বাকিদের রিয়াকশনও আমি চাই, যে এখানে খুব কম জন আমি দেখছি যে কমেন্ট করেছেন, বাকিরাও কমেন্ট করুন। অনেকে রয়েছেন, একটু কমেন্ট করুন। ম্যাম আমার একটা প্রশ্ন ছিল। আমি বলছি যে ওই যে শিখনের একটা ছিল স্লাইড, যে শিখনের প্রাচীন অনুবর্তনের, না সরি, শিখনের শিক্ষাক্ষেত্রে প্রভাব, ওই স্লাইডটাতে একটা ছিল যে এর সাথে মানে প্রাক্ষবিক বিকাশ কিভাবে মানে প্রভাবিত হচ্ছে, ওটা যদি একটু উদাহরণ দিয়ে বলেন তাহলে সুবিধা হতো। এখানে বলছেন তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আমরা অনুবর্তন মানে আমরা জানতে পারলাম প্রথমেই যে আমরা যখন উদ্দীপকের প্রভাবে আমরা যে ধরনের প্রতিক্রিয়া করি, সেটাকে বলা হয় প্রাচীন অনুবর্তন। ঠিক আছে, এবার প্রাক্ষবিক বিকাশ মানে কি? প্রাক্ষবিক বিকাশ আমাদের অনুবর্তন সাহায্য করে, আমরা এই পয়েন্টের মাধ্যমে বুঝতে পারছি। আমরা যখন জীবনে কোনো জটিল প্রক্ষোভ বা ভাবাবেগের মধ্যে থাকি, আমাদের কিভাবে বোঝাবো এটা আমি, আমাদের প্রক্ষোভ আমাদের উদ্দীপকের ব্যাপকতার অনুবর্তনের কারণেই ঘটে। যেমন আমি যদি বলি আরো সহজ উদাহরণ দিই আপনাদেরকে, তাহলে আমরা যখন কোনো সিচুয়েশনে, ধরুন যে ছোটবেলায় আমরা কান্না করতাম,
ঠিক আছে। এবার বা ছোটবেলায় হতো না অনেক সময় যে মার কাঁদবি না, কাঁদলে আবার মারবো, বাবা মারা বলতো তুই কাঁদলে আরো মারবো। এই যে এই কাঁদলে আরো মারবো অর্থাৎ এই আরো মারার ভয়ে আমরা কান্না কমিয়ে দিতাম যে আমাকে আবার মারবে, এই ভয়ে অর্থাৎ আমরা আমাদের প্রক্ষোভকেও নিয়ন্ত্রণ বা প্রাক্ষোভিক বিকাশকেও নিয়ন্ত্রণ করতে পারতাম। এরকম ছোটদের মতো কাঁদবি না আবার মারবো, ঠিক হয়েছে যা হয়েছে হয়েছে কাঁদবি না, এটাকে বলা হচ্ছে প্রাক্ষোভিক বিকাশ। যেটা আমরা কি করছি আমাদের বড় বা আমাদের থেকে যারা বড়ই আমি বলছি যে বাবা মা, আমি যে উদাহরণটা দিয়ে বললাম যে বাবা মা আমাদের প্রক্ষোভিক বিকাশের ক্ষেত্রে কিভাবে অনুবর্তিত করছে এরকম ভাবে যে আবার তুই কাঁদলে আবার মার খাবি, তো কান্না বন্ধ কর, তুই এখন বড় হয়েছিস এখন কাঁদবি না। অর্থাৎ মার খাওয়ার ভয়ে আমরা কান্না বন্ধ করে দিলাম, মার খাওয়ার ভয় আমাদের উদ্দীপক, এবং কান্না বন্ধ করে দেওয়া মানে আমাদের কি বলে ওটাকে প্রতিক্রিয়া। হ্যাঁ বুঝতে পারলাম এবার। থ্যাংক ইউ ম্যাম। ওকে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে। তাহলে আমি ক্লাসটা এখানেই শেষ করছি। এখনো অনেকেই তাও কমেন্ট করেনি, একজন লিখেছে সায়নীকে অনেক থ্যাংক ইউ সো মাচ। ওকে ঠিক আছে, তাহলে আপনারা একে একে এবার লেফট করে যেতে পারেন। থ্যাংক ইউ এতক্ষণ বাবারে থাকার জন্য আমার সাথে, থ্যাংক ইউ। ওকে